বৃত্তের স্পর্শক নিয়ে আমরা আরও কিছু গাণিতিক সমস্যা দেখব এবং আমাদের এই সমস্যাগুলো থাকবে আমাদের ক্রাশ চ্যালেঞ্জের আন্ডারে। তাহলে চলো আমরা এখন অনেকগুলো ক্রাশ চ্যালেঞ্জ দেখে ফেলি আমাদের টপ কোয়ালিটির বই ক্রাশ ম্যাথমেটিক্স থেকে। তো আমরা প্রথম যে চ্যালেঞ্জটা তোমাদেরকে দিচ্ছি সেটা হচ্ছে এটা। তোমরা ভিডিওটা থামিয়ে ট্রাই করো এটার অ্যান্সারটা কীভাবে বের করতে হয়, তারপর আমরা একসাথে এটা সলভ করে ফেলবো। আই থিঙ্ক তোমরা সবাই এটা করতে পেরেছো। খুবই ছোট এবং খুবই ইজি একটা ম্যাথ। আমাদের এখানে দেওয়া আছে একটা বৃত্তের সমীকরণ এবং বলেছে আমাদের এই বৃত্তের একটা নির্দিষ্ট বিন্দুতে স্পর্শকের সমীকরণ কী হবে সেটা বের করতে হবে। তাহলে আমরা সেই বৃত্তটা দেখতে পাচ্ছি এবং বৃত্তের একটা নির্দিষ্ট বিন্দুতে স্পর্শকটাকেও দেখতে পাচ্ছি। তাহলে এই বিন্দুটাই হচ্ছে কি আমাদের 4, -11 হিসেবে কাজ করবে। তো এই বিন্দুতে আমি যদি কোনো একটা স্পর্শকের সমীকরণ বের করতে চাই তাহলে আমাদের সূত্র জানতে হবে। তুমি জানো যে কোন একটা বৃত্তের সমীকরণ যদি হয় x² + y² + 2gx + 2fy + c = 0, এটা যদি হয় কোন একটা বৃত্তের সমীকরণ, তাহলে ওই বৃত্তের উপর আমি যদি কোন একটা বিন্দুতে স্পর্শক নিয়ে নিই, দ্যাট মিনস ধরা যাক বিন্দুটা হচ্ছে আমাদের x1, y1, তাহলে আমাদের ওই স্পর্শকের যে সমীকরণটা সেটা হবে বৃত্তের সমীকরণের মতোই। দ্যাট মিনস আমরা x² বদলে কি লিখতাম, x × x1 লিখতাম, প্লাস y² বদলে কি লিখতাম, y × y1 লিখতাম, আর এখানে 2gx এটার বদলে লিখলাম আমাদের g × x + x1, তাই না? এটা আমরা এইভাবে লিখেছিলাম সমীকরণে। দ্যাট মিনস এটা হচ্ছে স্পর্শকের সমীকরণ। তারপর f × y + y1 লিখতাম, প্লাস হচ্ছে আমরা ফাইনালে c দিতাম = 0 করতাম। তাহলে এটা হচ্ছে কোন একটা বিন্দু, মানে কোন একটা বৃত্তের উপর কোন একটা বিন্দুতে স্পর্শক টানলে তার সমীকরণ। তা এখন তাই যদি হয় তাহলে আমাদের x1 এবং y1 হিসেবে কাজ করবে কি? অবশ্যই 4 এবং -11। তো এরও যদি x1 এবং y1 হিসেবে কাজ করে, তো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা এখানে মানগুলো বসিয়ে দিই, তাহলেই হবে। বাট আমাদের দেখতে হবে g এর মান এবং f এর মানটা কী ছিল। তো তুমি g এর মান কীভাবে বের করবে? সিম্পলি আমাদের x এর যে শকটা আছে এটাকে 2 দিয়ে ভাগ করবে এবং y এর যে শকটা আছে এটাকে তুমি 2 দিয়ে ভাগ করবে, তাহলে তুমি g এবং f পেয়ে যাবে। তাহলে আমরা g এর মান পাচ্ছি -3 ভাগ হচ্ছে 2, তাই না? এটা হচ্ছে আমাদের জি এর মান। এবং এফ এর যে মানটা সেটা আমি পেয়ে যাচ্ছি কি, আমাদের ওয়াই এর যে শকটা ছিল দ্যাট মিনস 10, দ্যাট মিনস 10কে আমি যদি 2 দিয়ে ভাগ করি আমি 5 পাবো। এই 5টা হচ্ছে কি আমাদের এফ এর মান। তো সব কিছু আমরা পেয়ে গেছি। তো আমরা এখন এগুলো এই সমীকরণে বসিয়ে দিয়ে কি আসে। তাহলে আমরা x × x1 এর মান হচ্ছে 4 পেয়েছি, তার মানে এখানে হবে আমাদের 4x। তারপর y × y1 মানে হচ্ছে আমাদের এখানে -11, তার মানে এখানে হবে -11y। তারপরে আমরা এখানে পাচ্ছি প্লাস জি এর মানটা হচ্ছে -3/2, তাহলে এখানে হবে আমাদের -3/2 এবং x + x1 হবে, তাহলে x + x1 এর মান হচ্ছে আমাদের 4 প্লাস এফ এর মানটা হচ্ছে কি অবশ্যই 5, তার মানে এখানে হবে 5 × y + y1 এর মান যেটা সেটা হচ্ছে -11, তার মানে এখানে -11 হবে, প্লাস সি এর মানটা হচ্ছে আমি দেখতে পাচ্ছি -15 সমীকরণ থেকে, মানে বৃত্তের সমীকরণ থেকে y এর মানটা হচ্ছে -15, তাই এখানে বসিয়ে দিলাম এবং এই টোটালটার মানটা হবে 0। তো এটাই হচ্ছে কি আমাদের বৃত্তের উপরে কোনো একটা বিন্দুতে থাকা স্পর্শক। তো এখন আমরা এটাকে যদি একটু মডিফাই করি বা ঠিকঠাক মতো যদি লিখি তাহলে আমরা এরকম একটা জিনিস পাবো, সেটা হচ্ছে তুমি দেখতে পাচ্ছ আমরা যদি উভয় পক্ষকে 2 দিয়ে গুণ করি তাহলে 3/2টা হচ্ছে ভ্যানিশ হয়ে যায়, তাই না? তো তাই যদি করি তাহলে আমরা এখানে পাবো কত, আমরা এখানে পাচ্ছি হচ্ছে 4 × 8, তাহলে 8x মাইনাস হচ্ছে 22y, এতটুকু পাবো যদি আমি 2 দিয়ে গুণ করি। এখানে পাবো সরাসরি -3x গুণ করে দিলাম, আর এখানে পাবো মাইনাস এখানে হচ্ছে 3 × 4, তার মানে 3 × 4 = 12 পাবো, প্লাস এটা কিন্তু y না, এটা হচ্ছে 4, খেয়াল রাখতে হবে। প্লাস এখানে পাচ্ছি 5 × 2 যদি করি 5 × 2 = 10, তার মানে 10y পাবো, আর এখানে 11 × 10 তার মানে 110 পাবো, আর এখানে হচ্ছে -2 × 15 তার মানে 30 পাবো = 0। এবার আমরা এটাকে আরেকটু মডিফাই করি, আমাদের এখানে 8x থেকে যদি 3xকে কাটা দিই তাহলে আমরা এখানে পাবো কত, 5x পাবো, তারপরে -22y প্লাস হচ্ছে 10y, তার মানে -12y পাবো, এবং আলটিমেটলি আমরা এখানে দেখতে পাচ্ছি -12 -30, তার মানে -42, তারপর হচ্ছে -110, দ্যাট মিনস -152 হবে এখানে, তাই তো হয়, তাই না? -30 মাইনাস হচ্ছে 110, তাহলে হচ্ছে -140 হয়, হ্যাঁ -152 হয়, এবং এই টোটালটার মান আমরা এখন 0 বসিয়ে দেবো। তার মানে আমরা আলটিমেটলি যে সমীকরণটা পাচ্ছি এই সমীকরণটাই হচ্ছে কি আমাদের স্পর্শকের সমীকরণ হিসেবে কাজ করবে, এবং এটাই হচ্ছে আমাদের এই ম্যাথের জন্য অ্যান্সার। তারপরে যে চ্যালেঞ্জটা থাকবে সেটা হচ্ছে এটা। তো তোমরা ভিডিওটা থামিয়ে ট্রাই করো এটার অ্যান্সারটা কীভাবে করতে হয়, তারপর আমরা একসাথে এটা সলভ করে ফেলবো।
আই থিঙ্ক তোমরা সবাই এটা সলভ করতে পেরেছো। এখানে দেওয়া আছে একটা নির্দিষ্ট বৃত্ত, তো সেই বৃত্তের স্পর্শকটা হচ্ছে এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ তৈরি করেছে। তাহলে আমরা ওই স্পর্শকের সমীকরণ বের করব। তাহলে খুবই সিম্পল, আমরা একটা বৃত্ত আঁকবো এবং ওই বৃত্তের একটা স্পর্শক আঁকবো এবং ওই স্পর্শকটা অবশ্যই এক্স অক্ষের সাপেক্ষে 30 ডিগ্রি কোণ তৈরি করেছে। তো দেখতে পাচ্ছি এখানে একটা বৃত্ত এঁকেছি এবং একটা স্পর্শক এঁকেছি এবং অবশ্যই আমাদের এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ এবং বৃত্তের যে স্পর্শকটা আছে এটা এক্স অক্ষের সাপেক্ষে আমাদের 30 ডিগ্রি কোণ তৈরি করেছে, তাই না? তো আমাদের টার্গেট হচ্ছে কি এই স্পর্শকের সমীকরণটা বের করা। তাহলে একটা রেখা বা স্পর্শক যেটাই বলি না কেন, সমীকরণ বের করার জন্য অবশ্যই ওই রেখার উপর যে কোনো একটা বিন্দু লাগে এবং ওর ঢালটা লাগে, অথবা যে কোনো দুইটা বিন্দু লাগে, তাই না, ওই রেখার উপর। তো আমি দেখতে পাচ্ছি আমাদের এখানে মানে বৃত্ত যেটা দেওয়া আছে ওর কেন্দ্র হচ্ছে 0,0-তে অবস্থিত। বাট যদি আমি এখানে 0,0 দেখাইনি, মানে ছবির মাধ্যমে দেখাইনি, বাট তারপরও আমরা একটা অ্যাপ্রক্সিমেট ছবি এঁকেছি, সেজন্য আমি এখানে আর দেখালাম না যে বৃত্তের কেন্দ্রটা সত্যিকার অর্থে 0,0 বিন্দুতে আছে। জাস্ট বোঝানোর জন্য আমি এখানে এক্স অক্ষ ওয়াই অক্ষ দেখিয়েছি, যে তোমরা বুঝতে পারো স্পর্শকটা সত্যিকার অর্থে এক্স অক্ষের সাপেক্ষে 0,0 মানে এক্স অক্ষের সাপেক্ষে হচ্ছে 30 ডিগ্রি কোণ করে আছে। তার মানে আমি যদি বৃত্তের একদম এই বরাবর অক্ষগুলো আঁকি তখন হচ্ছে সেটা কাজ করবে। দ্যাট মিনস এটা সত্যিকার অর্থে ওয়াই অক্ষ, এটা সত্যিকার অর্থে তখন এক্স অক্ষ হিসেবে কাজ করবে। তো সেই পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি বৃত্তের কেন্দ্রটা হচ্ছে 0,0 বিন্দুতে আছে বা মূল বিন্দুতে আছে। এখন আমরা যদি দেখি যে কোনো একটা বৃত্তের সমীকরণ যদি হয় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার, তাহলে ওই বৃত্তের কোন একটা স্পর্শক হওয়ার শর্ত হচ্ছে কি কোন একটা রেখাকে যে ওই রেখাটা ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি এই রেখা হতে হবে, যেখানে সি এর যে মানটা থাকবে সেটা হবে প্লাস মাইনাস আর রুট ওভার 1 প্লাস এম স্কোয়ার, তাই না? এই শর্তটা আমরা দেখেছিলাম। তাহলে কোনো একটা রেখা যখন এই শর্তটা ফলো করবে তখন আমি বলতে পারবো ওই রেখাটা হচ্ছে ওই বৃত্তের স্পর্শক হিসেবে কাজ করবে। দ্যাট মিনস ওই রেখার যে সি পার্টটা আছে বা কনস্ট্যান্ট পার্টটা আছে তার মান হতে হবে প্লাস মাইনাস আর রুট ওভার 1 প্লাস এম স্কোয়ার। তাহলে কোনো একটা রেখার জন্য কনস্ট্যান্ট সি এর পার্ট মানে সি যেটা সেটা হতে হয় কি প্লাস মাইনাস আর রুট ওভার 1 প্লাস এম স্কোয়ার হিসেবে, যেখানে এম হচ্ছে আমাদের ওই রেখাটার ঢাল বা স্লপ। তো আমরা এটাকে ইউজ করে এখন রেখার সমীকরণ বের করব। তাহলে এই সমীকরণ আমি দেখতে পাচ্ছি এম এর মানটা আমরা কিন্তু জানি। কিভাবে জানি? যেহেতু এক্স অক্ষের সাপেক্ষে স্পর্শকটা 30 ডিগ্রি কোণ তৈরি করেছে, তার মানে এই রেখাটার জন্য আমাদের ঢালের মান এম হবে সরাসরি 10-30 ডিগ্রি, এবং 10-30 ডিগ্রি মানও তোমরা জানো সেটা হচ্ছে 1/√3। সো আমাদের এই রেখাটা যেটা স্পর্শক তৈরি করেছে ওর ঢালটা হচ্ছে 1/√3 বা এম এর মান। তারপর আমি যদি আর এর মান বলি, আর এর মানটা আমরা জানি, এখানে দেখতে পাচ্ছি 16 দেওয়া বৃত্তের সমীকরণে। 16 আসলে কার বর্গ? 4 এর বর্গ। তাহলে 4কে বর্গ করলে হয় 16। তাহলে এখান থেকে বলতে পারি আর স্কোয়ার যেটা এটার মান দেওয়া আছে হচ্ছে 16 হিসেবে। সুতরাং আমি যদি আর এর মানটা বের করি, 16কে যদি রুট ওভার করি তাহলে আমরা পাবো কি 4। তাহলে বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 4 দেওয়া। তাই যদি হয় তাহলে আমরা এখন সমীকরণের মধ্যে এই মানগুলো বসিয়ে ফেলবো। তো আমরা স্পর্শকের সমীকরণটা পাচ্ছি এখান থেকে y is equal to m into x। m এর মান কত ছিল? অবশ্যই 1/√3 ছিল। এটা হচ্ছে আমাদের m এর মান। তাহলে এটা হচ্ছে আমাদের m, তারপর হচ্ছে x এর মান এখানে থাক প্লাস মাইনাস r এর মানটা হচ্ছে 4, তারপর হচ্ছে √1 প্লাস m স্কোয়ার। m হচ্ছে 1/√3, তার মানে স্কোয়ার করলে হবে 1/3, এই অংশটুকু আসবে। তারপর লাইনে আমরা লিখতে পারি y is equal to 1/√3, তারপর হচ্ছে প্লাস মাইনাস 4, তারপর ভিতরে থাকবে হচ্ছে 3 × 3, তারপর হচ্ছে 4, তার মানে আমরা বলতে পারি এখানে সরাসরি থাকবে হচ্ছে √4/√3, এতটুকু অংশ থাকবে। আচ্ছা, আমার মনে হয় আমি এখানে 1/√3 এর সাথে এক্সটা গুণ করতে ভুলে গেছি। আচ্ছা যাই হোক, আমি এক্সটাকে উপরে বসিয়ে দিলাম। তারপরে এটাকে আমরা আরেকটু মডিফাই করতে পারি, যেমন উভয় পক্ষে দেখতে পাচ্ছি যে মানে ওই পক্ষে √3 নিচে আছে, তো আমি √3 দিয়ে উভয় পক্ষে গুণ করতে পারি। তাহলে এটা হবে √3 × y, এখানে হবে শুধুমাত্র x, এখানে হবে হচ্ছে প্লাস মাইনাস √3 যেহেতু চলে গেছে, তার মানে 4 × কত হবে 2 হবে। কেন? কারণ এখানে √4 মানে হচ্ছে কি 2। তো আলটিমেটলি আমরা 4 × 2 যদি করি তাহলে এটা 8 চলে আসবে। তাহলে √3 × y ইজ ইকুয়াল টু আমাদের x প্লাস মাইনাস 8 থাকবে। তাহলে এটাই হচ্ছে আমাদের এই বৃত্তের জন্য স্পর্শকের সমীকরণ, এবং এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তারপরে তোমাদেরকে যে চ্যালেঞ্জটা দিব সেটা হচ্ছে এটা। তো ভিডিওটা থামিয়ে ট্রাই করে এটার অ্যান্সারটা কীভাবে কী করতে পারো, তারপর আমরা একসাথে এটা সলভ করে ফেলবো।
আই থিঙ্ক তোমরা সবাই এটা করতে পেরেছো। এখানে দেওয়া আছে একটা নির্দিষ্ট বৃত্ত, তো এই বৃত্তের দুইটা বিন্দু দেওয়া, যে দুটো বিন্দুতে দুইটা স্পর্শক কাজ করে, তাহলে ওই স্পর্শক দেওয়ার মধ্যকার কোণ কত হবে সেটা বের করতে হবে। তাহলে এই হচ্ছে আমাদের সেই বৃত্ত, এবং বৃত্তের উপর আমরা দুইটা বিন্দু নেব। একটা হচ্ছে 5,12, তো তুমি ধরে নাও একটা বিন্দু হচ্ছে আমাদের এখানে থাকবে 5,12, এবং আরেকটা বিন্দু তুমি ধরে নাও কোথায় থাকবে 12, তার মানে আমরা বলতে পারি আমাদের আরেকটা বিন্দু মোটামুটি এরকম জায়গায় থাকবে। তো আমরা এখনও শিওর না, বাট আমরা যদি গ্রাফ কাগজে আঁকি তাহলে আমরা মোটামুটি এরকম একটা বিন্দু দেখতে পাবো, যে দুইটা বিন্দুর অবস্থান মোটামুটি এরকম থাকবে। তো আমি বলবো তোমাদেরকে গ্রাফ কাগজে এঁকে তারপরে ট্রাই করতে বিন্দু দুইটা কোথায় আছে সেটা বের করার জন্য। তারপর বলেছি এই দুটো বিন্দুতে যে দুটো স্পর্শক কাজ করে তাদের মধ্যকার কোণ কত। তাহলে আমাদের এই বিন্দুতে অবশ্যই একটা স্পর্শক কাজ করবে, তাই না? যদিও ঠিকমতো আঁকতে পারছি না, তাই এই তো এবার হয়েছে। তো এখানে আমরা একটি স্পর্শক দেখতে পাচ্ছি, এই স্পর্শকটা আমাদের এই দ্বিতীয় বিন্দুতে কাজ করছে, এবং আমাদের মুছে গেল। তো এবার ঠিক আছে। তো এবার আমাদের এখানে আরেকটা স্পর্শক কাজ করছে, সেটা হচ্ছে আমাদের ঠিক এই বরাবর। তো আমাদের বলেছে এই দুটো বিন্দুতে যে স্পর্শগুলো আঁকছি তাদের মধ্যবর্তী কোণ কত। আচ্ছা, আমি একটা কাজ করি, আমি এখানে বিন্দুটাকে আরেকটু নিচে নামিয়ে দিই, তাহলে মিলবে। ধরো আমাদের এখানে বিন্দুটা আছে এই জায়গাটাতে, এবার ঠিক আছে। তাহলে এদের মধ্যবর্তী যে কোণটা আছে এটা কত, এটা আমরা জানি না। যদিও এখানে দেখতে পাচ্ছ কোণটা একটা বড় কোণ বা হচ্ছে 90 ডিগ্রি কাছাকাছি, বাট আমরা তা জানি না, তাই না? তা আমরা করবো কি, আমরা এই দুটি স্পর্শকের সমীকরণ বের করব। তারপর ওই দুটো সমীকরণ থেকে ঢালগুলোকে বের করে দেখব তাদের মধ্যকার কোণ কত হয়। তাহলে আমরা যদি x² + y² = কত হয়, এটা 13² হয়, কারণ 13কে স্কোয়ার করলে আমরা 169 পাই। তো এই বৃত্তের জন্য যদি স্পর্শকের সমীকরণ বের করতে চাই, যেটা হচ্ছে 5,12 পয়েন্টে, তার মানে ওই স্পর্শকের সমীকরণটা কীরকম হবে, এটা অনেকটা এরকম হবে। তোমরা হয়তো পড়েছো যে x × x1 প্লাস হচ্ছে y × y1 = আমাদের এখানে r², তাই না? এরকম একটা সূত্র কিন্তু তোমরা পড়েছো অলরেডি। তাহলে তোমরা যদি সূত্র এটা পড়ে থাকো, তো আই থিঙ্ক আমরা ওই সূত্র অনুসারে কাজে লাগাতে পারি। এক্সের জায়গায় এক্সই থাকবে, বাট x1 এর জায়গায় থাকবে হচ্ছে 5, তার মানে 5 × x এখানে কাজ করবে। y এর জায়গায় y থাকবে, y1 এর জায়গায় থাকবে হচ্ছে 12, তার মানে 12y এখানে কাজ করবে। আর এখানে r² মানে হচ্ছে কি 169, যেটা ছিল সেটা হিসেবে কাজ করবে। তাহলে এই হচ্ছে আমাদের প্রথম স্পর্শকের সমীকরণ, যেটা 5,12 বিন্দু দিয়ে গেছে। তার মানে আমরা এই স্পর্শকটা সমীকরণ বের করতে পেরেছি। এবার আমরা দেখতে পাচ্ছি আরেকটা স্পর্শক হচ্ছে 12, -5 বিন্দু দিয়ে যায়। তার মানে এই বিন্দু দ্বারা আমরা একটা নতুন স্পর্শক পাবো, সেটাও কি সেম সূত্র, দ্যাট মিনস x × x1 প্লাস হচ্ছে y × y1 = কি r²। তো এখানে আমরা x এর মান যা আছে তাই থাকবে, x1 এর জায়গায় 12 বসাবো, তাহলে এখানে থাকবে হচ্ছে 12x, তারপর এখানে থাকবে হচ্ছে -5y = r² মানে হচ্ছে কি 169। তো এই দুটো স্পর্শক আমরা বের করেছি। এবার দেখবো এদের মধ্যবর্তী কোণ কত। তো মধ্যবর্তী কোণ বের করার খুব ভালো সিস্টেম হচ্ছে কি তাদের ঢালটা বের করা। ঢাল কীভাবে বের করব, আমি যদি এই সমীকরণটাকে মডিফাই করি, আমি এখানে পাবো 12y = -5x, তারপর হচ্ছে +169, তাই না? তাহলে আমরা এখান থেকে y = mx + c ফর্মুলা ইউজ করি। তাহলে ওই ফর্মুলা অনুসারে -5 ডিভাইড বাই আমাদের এখানে হবে হচ্ছে 12, আর এখানে থাকবে হচ্ছে কি 169 ডিভাইড বাই 12। তো আলটিমেটলি আমরা এখানে একটা জিনিস মিস করেছি, সেটা হচ্ছে এক্স দিইনি। তো এক্সের সাথে যেই ধ্রুবকটা আছে এটা হচ্ছে কি আমাদের প্রথম রেখার ঢাল হিসেবে কাজ করবে, বা প্রথম স্পর্শকের ঢাল হিসেবে কাজ করবে। এখন তুমি যদি দ্বিতীয় যেই স্পর্শকটা আছে, দ্যাট মিনস এটা সমীকরণটাকে মডিফাই করো, তাহলে তুমি পাবে 5y = 12x মাইনাস হচ্ছে 169, তাই না? এটা তুমি পাবে, যেহেতু আমরা 5yটাকে একপাশে সরিয়ে এনেছি। আচ্ছা, এটা কি ঠিক আছে? এটা মনে হয় ঠিক নাই, আমি একটু ঠিক মতো লিখি। 5y ওই পাশে নিলাম, তার মানে আমাদের এখানে যা থাকবে সেটা হচ্ছে 12x মাইনাস হচ্ছে 169। হ্যাঁ, এবার ঠিক আছে। তো এটা এখন এভাবে কাজ করবে। তো আমি যদি 5 দিয়ে উভয় পক্ষকে ভাগ করি, তাহলে আমি এখানে পাবো 12 ডিভাইড বাই 5 × x মাইনাস হচ্ছে 169 ডিভাইড বাই এখানে আমি পাবো হচ্ছে 5। তাহলে দেখো তো, আমরা দ্বিতীয় যে সমীকরণটা দেখতে পাচ্ছি স্পর্শকের, ওই সমীকরণ থেকে আমাদের ঢালের মান আসছে 12 ডিভাইড বাই 5, যেটা হচ্ছে m2। এখন আমি একটু চেক করে দেখি m1 এবং m2 এদেরকে গুণ করলে কি আসে। জাস্ট মনের খেয়ালে আমি একটু চেক করলাম। তো m1 × m2 যদি আমি করি, m1 এর মান আসে হচ্ছে -5 ডিভাইড বাই 12, এবং m2 এর যে মানটা আসে সেটা আসে হচ্ছে আমাদের 12 ডিভাইড বাই 5। তো দুটো যদি গুণ করি, আমি দেখতে পাচ্ছি আমাদের এখানে মান আসছে -1। এখন দুটো রেখার ঢালের গুণফল কখন -1 আসে? যখন
তাদের ঢালগুলো মানে ওই রেখাগুলো যখন একে অপরের সাপেক্ষে লম্ব হয়, তাহলে আমি স্পষ্ট বলতে পারি আমরা যে স্পর্শকটা বের করেছি সেই স্পর্শকের যে মধ্যবর্তী কোণটা আছে এই কোণটা আসলে 90 ডিগ্রি হিসেবে কাজ করবে। তো আমি একটু এখানে এঁকে দিচ্ছি, আমাদের এটি হচ্ছে কি 90 ডিগ্রি। কেন? কারণ আমাদের এখানে স্পর্শক দুটোর গুণফল -1 হয়েছে, তার মানে লেখা দুটোকে অবশ্যই একে অপরের সাপেক্ষে 90 ডিগ্রি কোণে আছে। তো আমাদের অ্যান্সার কী হবে? অ্যান্সারটা হবে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে আমাদের এই দুটো স্পর্শক একে অপরের সাপেক্ষে। তারপরে তোমাদের জন্য একটা মাথা নষ্ট করার চ্যালেঞ্জ আছে, সেটা হচ্ছে এটা। তোমরা ভিডিওটা থামিয়ে ট্রাই করে এটার অ্যান্সারটা কী হতে পারে, তারপর আমরা একসাথে এটা সলভ করে ফেলবো। আই থিঙ্ক তোমরা সবাই এটা করতে পেরেছো। এখানে একটা বৃত্তের স্পর্শক বের করতে বলেছে, তো স্পর্শক বের করতে বলেনি, বলেছে একটা বৃত্তের স্পর্শক হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল এবং ওই স্পর্শকটা আসলে তৃতীয় চতুর্ভাগে অবস্থিত নয়। দ্যাট মিনস আমাদের ওই স্পর্শ যে বিন্দুটা আছে বৃত্তের সাথে স্পর্শকের, সেটা তৃতীয় চতুর্ভাগে অবস্থিত নয় বা থার্ড কোয়াড্র্যান্টে অবস্থিত নয়। তো এটি বৃত্তকে কোন বিন্দুকে স্পর্শ করে, তাহলে বৃত্ততে কোন বিন্দুতে স্পর্শ করবে স্পর্শকটা, সেটা আমরা এখন এখান থেকে বের করার চেষ্টা করব। তাহলে একটু ঠান্ডা মাথায় দেখো, আমাদের এখানে বৃত্তটার সমীকরণ দেওয়া কি মূলবিন্দুগামী বৃত্ত, তাই না? x² + y² = 3²। তাহলে বৃত্তের ব্যাসার্ধ বা আর এটা হচ্ছে আমাদের 3 এবং বৃত্তের কেন্দ্র বা সেন্টার এটা হচ্ছে আমাদের 0,0। তার মানে মূলবিন্দু হচ্ছে বৃত্তের মানে কেন্দ্র বা সেন্টার। তো এখন আমি যদি তোমাকে বলি যে আমাদের এখানে যেহেতু স্পর্শকের সমীকরণটা দেওয়া ওয়াই অক্ষের সমান্তরাল, তাহলে ওয়াই অক্ষের সমান্তরাল যে কোনো রেখার সমীকরণ আমরা জানি, যেটাকে বলা হয় x = k দ্বারা প্রকাশ করা হয়। তাহলে x অক্ষ বরাবর আমি যদি k পরিমাণ গিয়ে একটা লাইন টানি, সেটাই হবে কি আমাদের ওয়াই অক্ষের সমান্তরাল রেখা। তাহলে আমরা x = k এটা এখানে দিয়ে রাখলাম। এখন তুমি দেখতে পাচ্ছ আমরা যদি এই সমীকরণটাকে একটু মডিফাই করি, তাহলে এটা পাবো x - k = 0। তাহলে এটা কার সমীকরণ আসলে? এটা হচ্ছে আমাদের সেই স্পর্শক বা ট্যানজেন্টের সমীকরণ। তাহলে স্পর্শকের সমীকরণটা যেহেতু ওয়াই অক্ষের সমান্তরাল, তাই স্পর্শকের ইকুয়েশনটা আমরা এরকমভাবে পাবো। এখন দেখো তো বৃত্তের কেন্দ্র তো আমরা চিনি, তাই না? বৃত্তের কেন্দ্র যদি এটা হয় এবং চারপাশে আমি যদি এরকম একটা বৃত্ত আঁকি, তাহলে বৃত্তের কেন্দ্র থেকে আমাদের যে কোনো একটা প্রান্তবিন্দু দিয়ে আমি যদি স্পর্শক আঁকি, ধরা যাক এদিক দিয়ে আমি একটা স্পর্শক আঁকলাম এই বিন্দুতে, তাহলে এই স্পর্শ বিন্দু থেকে বৃত্তের কেন্দ্রের যে মধ্যবর্তী দূরত্ব এটা কি বৃত্তের রেডিয়াস বা ব্যাসার্ধ হিসেবে কাজ করবে। দ্যাট মিনস আমি যদি এখানে ছোট্ট করে একটা দূরত্ব দেখাই, এটা কিন্তু বৃত্তের রেডিয়াস বা ব্যাসার্ধ। তো আমরা এই কনসেপ্টটা এখানে ইউজ করবো যে আমাদের এখানে স্পর্শক রেখার সমীকরণ হচ্ছে কি x - k = 0। সেটা হচ্ছে আমাদের এই স্পর্শ রেখা মানে স্পর্শক আর কি। এখন এই স্পর্শক থেকে আমাদের বৃত্তের কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব কি আর মানে হচ্ছে কি 3। তাহলে আমরা সেটাই বের করি। তো আমরা যেটা বের করব সেটা হচ্ছে, তুমি ছবি থেকে ধরে নাও এটা হচ্ছে এ বিন্দু আর বৃত্তের কেন্দ্র হচ্ছে আমাদের সি বিন্দু। তাহলে এ থেকে শুরু করে সি, এই বিন্দু হচ্ছে এমন একটা বিন্দু যেখানে স্পর্শকটা বৃত্তকে মানে টাচ করেছে বা স্পর্শ করেছে। তাহলে এ থেকে শুরু করে সি এর মান যা, আর এর মানও কি তা। আবার এ থেকে শুরু করে সি এর মানটা হচ্ছে সি বিন্দু থেকে আমাদের এই যে স্পর্শক রেখা আছে তার দূরত্ব। তাহলে আমরা সি বিন্দু থেকে যদি স্পর্শক রেখার দূরত্ব বের করতে চাই, আমরা সূত্র জানি, উপরে মডুলাস দিতে হয়, তারপর হচ্ছে ভেতরে আমাদের ওই স্পর্শকের সমীকরণ দিতে হবে। তাহলে স্পর্শকের সমীকরণে যেখানে এক্স থাকবে সেখানে আমরা কি করব, কেন্দ্রের বুস্টটাকে বসাবো। তার মানে এটা হবে হচ্ছে 0 মাইনাস যেখানে ওয়াই থাকবে সেখানে আমরা কেন্দ্রের কোটিকে বসাবো, বাট এখানে যেহেতু ওয়াই নেই যেহেতু, তার মানে সরাসরি আমরা -k বসিয়ে দিতে পেরেছি। এবং এই টোটালটা মডুলাসের ভিতরে থেকে নিচে ভাগ হবে কি দ্বারা, অবশ্যই ওই স্পর্শকের x এর সহগ এবং y এর সহগ দ্বারা। তাহলে ওই স্পর্শকের x এর সহগ হচ্ছে 1 আর এখানে কোনো y এর সহগটা নেই, তার মানে 1² দিয়ে এটা ভাগ হয়ে যাবে। এখন আমরা আর এর মান বসাবো, সেটা হচ্ছে 3। তাহলে এ থেকে সি এর মান যা, আর এর মানও কি তা। জাস্ট এ থেকে সিটাকে আমি বের করেছি কিভাবে, কোনো একটা বিন্দু থেকে কোনো একটা রেখার মধ্যবর্তী দূরত্ব বের করার যে সূত্রটা আছে ওই সূত্রটা দিয়ে আমি এখানে এটাকে বের করেছি। তাহলে আমরা আলটিমেটলি লিখতে পারি -k, এটা হচ্ছে আমাদের কিসের ভিতরে থাকবে, মডুলাসের ভিতর থাকবে, আর এটা হবে শুধুমাত্র 3। তাই যদি হয় তাহলে আমরা এখন এখান থেকে এই মডুলাসটাকে উঠিয়ে দিব, উঠিয়ে দিয়ে আমরা কে এর মানটা পাবো +-3। তার মানে কে এর এখানে আমরা 2টা মান পাচ্ছি, তাই না? এখন আমি যদি বলি যে আমাদের এখানে একটা শর্ত দিয়েছে যে বৃত্তটা কিন্তু তৃতীয় চতুর্ভাগে অবস্থিত না। দ্যাট মিনস আমি বলতে পারি আমাদের এখানে বৃত্ত না, আসলে এখানে আসলে লাইন হবে বা স্পর্শকটা হবে। আমি একটু ক্লিয়ার করে দিই। কোশ্চেন পড়ে দেখো, আমাদের একটা স্পর্শকের কথা বলেছে যেটা ওয়াই অক্ষের সমান্তরাল, একই সাথে সে একই স্পর্শকের কথা বলেছে যেটা তৃতীয় চতুর্ভাগে অবস্থিত নয়। তাহলে স্পর্শক যেহেতু তৃতীয় চতুর্ভাগে অবস্থিত নয়, আমরা জানি থার্ড কোয়াড্রেন্টে কিন্তু XY দুইটাই কি নেগেটিভ থাকে, তাই না? আমি যদি একটা ছোট্ট অক্ষ এঁকে দেখাই তোমাদেরকে মনে করার জন্য, তো তুমি দেখতে পাচ্ছ এই অক্ষরেখায় ফার্স্ট কোয়াড্রেন্ট যেটা
সেখানে হচ্ছে আমাদের এক্স ওয়াই দুইটাই পজিটিভ থাকে। সেকেন্ড কোয়ার্ডিনেট হচ্ছে এক্সটা নেগেটিভ থাকে বাট ওয়াইটা পজিটিভ থাকে। থার্ড কোয়ার্ডিনেটে কিন্তু এক্স ওয়াই দুটোই নেগেটিভ থাকে। আর ফোর্থ কোয়ার্ডিনেটে আমাদের এক্সটা থাকে পজিটিভ বাট ওয়াইটা থাকে কি নেগেটিভ। তো সেজন্যই আমি এখানে বললাম যে যেহেতু আমাদের এখানে স্পর্শকটা মানে তৃতীয় চতুর্ভাগে অবস্থিত না, তার মানে এই স্পর্শকের উপরে যে বিন্দুটা আছে দ্যাট মিনস কে ইজ ইকুয়াল টু -3, এটাও কি আমাদের এখন কাজ করবে না। তাহলে আমরা এখানে কে ইজ ইকুয়াল টু -3 যেটা পাচ্ছি, যেহেতু তৃতীয় চতুর্ভাগে সব কিছু হচ্ছে মাইনাস, তাহলে এটা হচ্ছে আমাদের নট ভ্যালিড হিসেবে কাজ করবে। তাহলে ভ্যালিড মান কোনটা হবে? অবশ্যই +3 হবে। তাই যদি হয় তাহলে আমরা এখানে +3 নিয়ে কাজ করি। তো আমি এখানে দেখতে পাচ্ছি +3 নিয়ে যদি আমি কাজ করি তাহলে আমরা এখান থেকে একটা সুন্দর সমীকরণ বের করতে পারবো। কীরকম? তো তুমি দেখতে পাচ্ছ যে আমাদের এখানে কে এর মানটা -3 হবে না, তাহলে কে এর মানটা কী হবে? অবশ্যই +3 ভ্যালু মানে ভ্যালিড হবে, যেহেতু বলেই দিয়েছে আমাদের তৃতীয় চতুর্ভাগে বা থার্ড কোয়াড্রেন্টে কোনো ঢালের সমীকরণ বের করতে পারবো না। ঢাল না আসলে, মানে স্পর্শকের সমীকরণ বের করতে পারবো না। তো আমরা এখন কে এর মানটা কোথায় বসাবো? এই জায়গাটাতে বসাবো। তাহলে এটাকে আমরা 1 নং সমীকরণ দিই। তাহলে 1 নং সমীকরণে আমি যদি কে এর মান বসাই তাহলে আমি এক্স এর মান পাবো কি? অবশ্যই 3 পাবো। তাহলে এক্স এর মান যেহেতু আমি 3 পেয়ে গেছি, এখন আমরা এই মানটাকে বসিয়ে দিব আমাদের বৃত্তের সমীকরণে। কেননা আমাদেরকে কি বের করতে বলেছে? আমাদেরকে বলেছে বৃত্তের কোন বিন্দুতে এটা স্পর্শ করে। দ্যাট মিনস আমরা এখানে আসলে এই বিন্দু বের করার চেষ্টা করব। আর আমি যদি এই বিন্দু বের করার চেষ্টা করি তাহলে এই বিন্দুটা আসলে কেমন বিন্দু? এটা একই সাথে বৃত্ত এবং স্পর্শক এদের ছেদবিন্দু। তাহলে বৃত্ত এবং স্পর্শক দুটির জন্য যেহেতু কমন পয়েন্ট হিসেবে কাজ করে এ, তাহলে আমরা এই বিন্দুটা যদি বের করতে পারি তাহলেই আমাদের মোটামুটি অ্যান্সারটা হয়ে যাবে। তাহলে এক্স ইজ ইকুয়াল টু 3 এটা আমি এখন 1 নং সমীকরণে বসাই। হ্যাঁ, বসাতে যাচ্ছিলাম। এক্স ইজ ইকুয়াল টু 3 যদি বসাও তাহলে এটা হবে 3² + y² ইজ ইকুয়াল টু হচ্ছে 9। তো আলটিমেটলি আমরা এখানে পাবো ওয়াইয়ের একটা ভ্যালু এবং এই ভ্যালুটা কি আসবে? 0 আসবে, কেননা 3² মানেও 9, ওই পাশেও 9 আছে। তাহলে 9 9 কাটে গেলে আমাদের ওয়াইয়ের মানটা হয়ে যাবে হচ্ছে 0। তাহলে ওয়াইয়ের মানটা আমরা 0 পেলাম, এক্সের মানটা হচ্ছে আমরা 3 পেলাম। তাহলে আমরা এই বিন্দুর স্থানাঙ্ক কি লিখতে পারি? আমরা একটু আলাদাভাবে লিখি। এই বিন্দুর স্থানাঙ্ক বের করার জন্য এত কাহিনী। আমাদের এখানে যেই বুস্টটা থাকবে সেটা হচ্ছে 3, যে কোটিটা থাকবে সেটা হচ্ছে কি 0। তাহলে এটাই হচ্ছে আমাদের এই ম্যাথের জন্য অ্যান্সার। তারপরে যে চ্যালেঞ্জটা থাকবে সেটা হচ্ছে এটা, তোমরা ভিডিওটা পজ করে ট্রাই করো এটার অ্যান্সারটা কীভাবে বের করতে হবে, তারপর আমরা একসাথে এটা সলভ করে ফেলবো। আই থিঙ্ক তোমরা সবাই এটা সলভ করতে পেরেছো। এখানে দেওয়া আছে একটা বৃত্তের একটা নির্দিষ্ট বিন্দুতে স্পর্শকের সমীকরণ হচ্ছে এটা, এবং বৃত্তের কেন্দ্রটা হচ্ছে আরেকটা রেখার উপর অবস্থিত। তাহলে বৃত্তের সমীকরণ কত হবে? তাহলে দেখো আমরা এখানে একটা বৃত্ত এবং একটা স্পর্শক দেখতে পাচ্ছি। তো বৃত্তের উপর অবশ্যই আমাদের এই পয়েন্টে স্পর্শকটা রয়েছে। তাহলে এই পয়েন্টটা আমাদের কোশ্চেনের মধ্যে দেওয়া, যেটা হচ্ছে 3,5। তার মানে 3,5 মধ্য দিয়ে আমাদের বৃত্তের উপর স্পর্শকটা চলে যাচ্ছে। এখন আমি যদি বলি আরেকটা কথা, সেটা হচ্ছে এখানে দেওয়া বৃত্তের কেন্দ্রটা হচ্ছে x + y = 5 রেখার উপর অবস্থিত। তাহলে আমরা x + y = 5 এরকম একটা রেখা এটাকে ধরতে পারি। তাহলে এই রেখাটাই হচ্ছে আমাদের x + y = 5 রেখা, এবং এই রেখার উপরে যেহেতু বৃত্তের কেন্দ্র, তার মানে এরকম একটা জায়গায় মোটামুটি বৃত্তের কেন্দ্রটা কাজ করবে, তাই না? তো এখন আমাদের আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আমরা যদি এখন বৃত্তের সমীকরণ বের করতে চাই তাহলে দুটো জিনিস লাগবে। একটা হচ্ছে বৃত্তের সেন্টার বা কেন্দ্র লাগবে, দ্যাট মিনস সি লাগবে। সি এর মান হচ্ছে কত? আমাদের সি মান হচ্ছে বৃত্তের কেন্দ্র বা সেন্টার, ধরো সি হচ্ছে এটা। এবং আরেকটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ লাগবে, তাই না? তো এই দুটো যদি আমি পেতে চাই তাহলে দেখো আমরা সেন্টারের একটা ব্যবস্থা করেছি, বাট ব্যাসার্ধের ব্যবস্থাটা করতে হবে। তো তুমি যদি ব্যাসার্ধটা বের করতে চাও তাহলে আমাদের কি করতে হবে? অবশ্যই দেখতে পাচ্ছি স্পর্শকটা যে বিন্দুতে বৃত্তকে স্পর্শ করে বা টাচ করে, আমি যদি ওই বিন্দু থেকে সি বিন্দু পর্যন্ত এরকম একটা লম্ব টানি তাহলে সেটাই কি হবে? বৃত্তের ব্যাসার্ধ বা আর হিসেবে কাজ করবে। তো আমি এখন তোমাকে এই বিন্দুটা দেখালাম। ধরো আমাদের এখানে এই বিন্দু দেওয়া আছে কোশ্চেনে, তাহলে এ থেকে শুরু করে সি পর্যন্ত আমি এখন একটা রেখা টানলাম। তাহলে দেখো মোটামুটি আমাদের এখানে এই বিন্দুটা হচ্ছে এখানে, আর আমরা এ থেকে শুরু করে সি বিন্দু পর্যন্ত এমন একটা রেখা টেনেছি যে রেখাটা আমাদের এখানে নির্দেশ করছে এতটুকু অংশ। তাহলে এতটুকু অংশ হচ্ছে কি? অবশ্যই ব্যাসার্ধ বা আর হিসেবে নির্দেশ করবে। এবং আমরা সি রেখাটাকে পেছনেও বাড়িয়েছি, সমস্যা নেই, জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য আর কি এটাকে এভাবে রেখেছি। তাই যদি হয়ে থাকে তাহলে আমাদের এখানে দেখতে পাচ্ছ এসি যে রেখাটা আছে সেই রেখাটা সরাসরি লম্বভাবে কাজ করবে আমাদের স্পর্শকের সাপেক্ষে। আবার এসি যে রেখাটা আছে সেটা কিন্তু সি বিন্দুতে আমাদের এই রেখাটার সাথে মিলিত হয়েছে। তার মানে আমি যদি এই রেখাটা এবং এসি রেখাটা
এদের দুজনের রেখার সমীকরণকে যদি সলভ করি বা সমাধান করি তাহলে আমরা x, y এর একটা বিন্দু পাবো। তার মানে ওই বিন্দুরে হচ্ছে কি বৃত্তের কেন্দ্র হিসেবে কাজ করবে। তো চলো আমরা এখন এসি রেখার সমীকরণটা বের করার চেষ্টা করি। তাহলে এসি হচ্ছে আমাদের এমন একটা রেখা যেটা লম্বভাবে থাকবে আমাদের স্পর্শকের সাপেক্ষে। তাহলে স্পর্শকের একটা নাম দিই, ধরো স্পর্শকের নাম হচ্ছে আমাদের পিকিউ। তাহলে এসি লম্বভাবে থাকবে হচ্ছে পিকিউ এর সাপেক্ষে। তাই যদি হয়ে থাকে তাহলে আমরা এখন এসি রেখার সমীকরণ বের করতে পারি। এসি রেখার সমীকরণ বের করার সিস্টেমটা হচ্ছে কি, যেহেতু এসিটা পিকিউর উপর লম্ব, তার মানে আমাদের এসি রেখার যে ঢাল থাকবে এবং পিকিউ রেখার যে ঢাল থাকবে তাদের গুণফলটা হবে কি অবশ্যই -1, যেহেতু তারা একে অপরের সাপেক্ষে লম্ব। তো এখন আমরা ঢালগুলো বের করার চেষ্টা করি, কারণ আমরা ঢাল বের করলে কিন্তু আমাদের এসি রেখার সমীকরণটা পেয়ে যাব। তো তাই যদি হয় তাহলে এম অফ এসি আমরা জানি না কত, তো এটা আমরা লিখে রাখলাম এখানে। বাট এম অফ পিকিউ যেটা, এই পিকিউ রেখাটা হচ্ছে কি স্পর্শক, এবং স্পর্শকের সমীকরণটা কিন্তু কোশ্চেনে দেওয়া। তো এই সমীকরণ থেকে আমি স্পর্শকের ঢাল বের করতে পারবো। তো এখানে দেখো আমরা এটাকে y = mx + c ফর্মেটে লিখি। তো এখানে হবে y = 2x - 1। তাহলে y যদি আমাদের 2x - 1 হয় তাহলে এখানে দেখতে পাচ্ছি স্পষ্ট m এর মানটা হচ্ছে এখানে 2 হিসেবে কাজ করবে। তাহলে এম অফ পিকিউ, দ্যাট মিন্স পিকিউ রেখার যে ঢাল, এই ঢালটা হচ্ছে এখন 2, এবং এই টোটালটার গুণফলটা হচ্ছে কি -1 হিসেবে কাজ করে। তাহলে আলটিমেটলি আমরা এখানে এম অফ এসি যেটা পাবো, এই এম অফ এসির মানটা হচ্ছে কি -1/2 হবে। তাহলে -1/2 হচ্ছে আমাদের এসি রেখার ঢাল। এখন এই এসি রেখার ঢাল বের করার মাধ্যমে আমরা কিন্তু এসি রেখার সমীকরণও বের করতে পারবো, তাই না? পরবর্তীতে আমরা এসি রেখার সমীকরণ এবং আমাদের এই রেখার সমীকরণ যদি সলভ করি তাহলে আমরা এখানে সি বিন্দু পাবো, বা এদের ইন্টারসেকশন যে পয়েন্টটা আছে, দ্যাট মিন্স বৃত্তের কেন্দ্র, সেটা পেয়ে যাব। তাহলে চলো আমরা এখন এসি রেখার সমীকরণ বের করি। তাহলে এসি রেখার ইকুয়েশন যদি বের করতে চাই আমাদের একটা বিন্দু লাগবে এবং একটা ঢাল লাগবে, অথবা দুইটা বিন্দু লাগবে। তো আমাদের এখানে এসি রেখার জন্য এই বিন্দুটা আছে এবং ঢালওটাও আছে। তাহলে এক বিন্দুগামী সরলরেখার সমীকরণ হচ্ছে কি y - y1 = m × x - x1। তাহলে এসি রেখার জন্য আমরা একটা বিন্দু পাচ্ছি এবং ঢালও পাচ্ছি, তাহলে y - y1। তো এই বিন্দুটাকে আমি পাচ্ছি এসি রেখার উপর, তার মানে y1 হিসেবে কাজ করবে এই বিন্দুর কোটি, দ্যাট মিন্স y - 5। আর এখানে আমরা ঢাল যেটা বের করেছি সেই ঢালের মানটা হচ্ছে কি -1/2। তাহলে এখানে হবে কি, এখানে হবে হচ্ছে আমাদের -1/2। তো এটা হবে হচ্ছে -1/2 x - x1। x1 এর মান কি, আমাদের এ বিন্দুর বুঝ, দ্যাট মিন্স 3 হবে এখানে x1 এর মান। তো এটাকে যদি আমি একটু মডিফাই করি, আমি এখানে দেখতে পাচ্ছি আমরা এখানে পাবো x প্লাস কত হবে 2y = গুণটন করলে হবে এখানে 13। তাহলে এটা হচ্ছে আমরা একটা সমীকরণ পেলাম, এসি রেখার সমীকরণ। এখন আমরা দেখতে পাচ্ছি এসি রেখা, এবং আমরা এই রেখাটার একটা নাম দিই, ধরো এটা হচ্ছে আমাদের আরএস রেখা, যেটার ইকুয়েশনটা কোশ্চেনে দেওয়া আছে। তাহলে এসি রেখা এবং আরএস রেখা পরস্পরকে সি বিন্দুতে ছেদ করেছে, তাই না? তাই যদি হয়ে থাকে তাহলে আমরা এসি রেখা এবং আরএস রেখা এদেরকে সলভ করব কিভাবে? আমরা দুটো সমীকরণ পাচ্ছি। একটা সমীকরণ হচ্ছে x + y = 5, তাহলে এটা হচ্ছে ধরো 1 নং সমীকরণ। আর আরেকটা সমীকরণ আমি পেয়েছি এসি রেখার সমীকরণ, এটা হচ্ছে 2 নং সমীকরণ। তাহলে 1 এবং 2 এই দুটো সমীকরণ আমরা এখন সলভ করব। তো এই দুটো রেখার সমীকরণ যদি আমি সলভ করি তাহলে আমরা x এর মানও পেয়ে যাব, y এর মানও পেয়ে যাব। তাহলে দেখো আমাদের সমীকরণ কি ছিল, আমাদের আরএস রেখার সমীকরণ ছিল কোশ্চেন অনুসারে x + y = 5, এবং এসি রেখার সমীকরণ ছিল x + 2y = 13। তুমি যদি ক্যালকুলেটরে সলভ করো, আমি অলরেডি ক্যালকুলেটরে সলভ করে ফেলেছি, এটা দেখতে দেখতে আমি এখানে x এর একটা মান পাবো। তো x এর মান আমি দেখতে পাচ্ছি কত হয়, -3 হয়। তাহলে x আসছে আমাদের এখানে -3। আর ক্যালকুলেটরে বা হাতে হাতে যেভাবে করি না কেন সলভ করলে আমরা এখানে y এর আরেকটা মান পাবো x এর পাশাপাশি, সেটা হচ্ছে 8। তাহলে আলটিমেটলি আমি এখানে x আর y এর মানটা পেয়েছি -3,8। তো এই -3,8টা আসলে কি করে, অবশ্যই এই দুটো রেখার ছেদবিন্দুকে নির্দেশ করে। আর এখানে এসি এবং আরএস রেখার ছেদবিন্দুটা হচ্ছে কি সি বিন্দু। তো আমি বলতে পারি সি হচ্ছে আমাদের এখানে বৃত্তের কেন্দ্র, যার স্থানাঙ্ক হচ্ছে -3,8। তো এইভাবে আমরা চালাকি করে বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্কটা বের করব। তারপর কাজ হচ্ছে আমাদের রেডিয়াস বের করা, সার্কেল বা বৃত্তের। তো রেডিয়াস বা ব্যাসার্ধ যদি বের করতে চাই তাহলে আমাদেরকে কি জিনিসটা কাজে লাগাতে হবে? আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে বৃত্তের কেন্দ্রটা আমরা জানি,
একই সাথে আমরা এ বিন্দুর স্থানাঙ্ক কি জানি, তার মানে আমরা সি বিন্দুর স্থানাঙ্ক জানি এবং এ বিন্দুর স্থানাঙ্কটাও জানি। তো দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব যেটা এসি সেটাই কি আর হিসেবে কাজ করে বা বৃত্তের ব্যাসার্ধ হিসেবে কাজ করে। তাহলে আমরা যদি এসি বের করতে চাই আমরা এই দুটো বিন্দুকে কাজে লাগিয়ে দূরত্ব সূত্র ইউজ করব। তাহলে দূরত্ব সূত্র কী ছিল, ভুজদ্বয়ের বিয়োগফল হোল স্কয়ার প্লাস কোটিদ্বয়ের বিয়োগফল হোল স্কয়ার। তাহলে ভুজদ্বয়ের বিয়োগফল থেকে আমি যদি বলি এই বিন্দুর ভুজ মাইনাস হচ্ছে সি বিন্দুর ভুজ, তার মানে মাইনাসে মাইনাসে প্লাস 3 হবে, এটা স্কয়ার প্লাস এই বিন্দুর কোটি মাইনাস হচ্ছে বি বিন্দুর কোটি, দ্যাট মিনস 8 হোল স্কয়ার। তো আলটিমেটলি এখানে পাচ্ছি আমরা কত, 3 3 হচ্ছে 9 পাবো, আর হচ্ছে এখানে 5 থেকে 3, আচ্ছা 3 3 হচ্ছে 6, 6 6 36 পাবো। তো এই জায়গাটাতে আমি পাবো ভিতরে √36 প্লাস হচ্ছে এখানে পাবো 3 3 9, তার মানে 9 পাবো। তো আলটিমেটলি আমরা এখানে সরাসরি লিখে দিতে পারি √45 পাবো। তাহলে √45 হচ্ছে কি আমাদের এ থেকে শুরু করে সি এর দূরত্ব, আর এটা হচ্ছে আমাদের বৃত্তের ব্যাস, ব্যাস না, এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ বা আর হিসেবে কাজ করে। তাহলে আমরা বৃত্তের কেন্দ্র পেয়েছি, বৃত্তের ব্যাসার্ধ পেয়েছি, এবার আমরা সহজেই বৃত্তের সমীকরণটা বের করতে পারবো। তো আমি একটু রেড কালারে দেখাই বৃত্তের সমীকরণ কী হবে। একদম সহজ, আমরা বৃত্তের সমীকরণ জানি x মাইনাস কেন্দ্রের বুজ হোল স্কয়ার, আর এখানে কেন্দ্রের বুজ হচ্ছে কি -3, তার মানে মাইনাসে মাইনাসে +3 হোল স্কয়ার হবে। তারপর হচ্ছে y মাইনাস কে হোল স্কয়ার, কে মানে কি কেন্দ্রের কোটি, কোটি এখানে দেখতে পাচ্ছি 8, তার মানে 8 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু √25, না এটা √45 হোল স্কয়ার, দ্যাট মিনস আর স্কয়ার হবে। তো √45কে হোল স্কয়ার করলে শুধুমাত্র 45 থাকবে। তো এটাই হচ্ছে আমাদের বৃত্তের সমীকরণ। এটাকে তোমরা অ্যান্সার হিসেবে লিখতে পারো, অথবা এই টোটালটাকে তুমি ভাঙিয়েও অ্যান্সার হিসেবে লিখতে পারো। ভাঙালে কি হবে, ভাঙালে আমি দেখতে পাচ্ছি এখানে হবে হচ্ছে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার হবে, তারপর এখানে হিসাব করলে হবে কত 6x হবে, আর এখানে থাকবে হচ্ছে কত -16y, মানে 16y থাকবে, আর ওই পাশ থেকে যদি এটা এই পাশে আসে তো এটা 28 হয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের টোটাল সমীকরণটা, এবং এটাই হচ্ছে আমাদের অ্যান্সার হিসেবে কাজ করবে। তার মানে তুমি প্রথম লাইনটাও অ্যান্সার হিসেবে দিতে পারো, দ্বিতীয় যে লাইনটা আমি এখানে বের করেছি হিসাব করে সেটাকেও তুমি অ্যান্সার হিসেবে দিতে পারো। তারপরে যে চ্যালেঞ্জটা আছে সেটা খুবই ইন্টারেস্টিং, সেটা হচ্ছে এটা, তোমরা ভিডিওটা থামিয়ে ট্রাই করো এটার অ্যান্সারটা কীভাবে বের করতে হবে, তারপর আমরা একসাথে এটা সলভ করে ফেলবো। আই থিঙ্ক তোমরা সবাই এটা করতে পেরেছো। এখানে দেওয়া আছে একটা নির্দিষ্ট বৃত্তের h, বিন্দুতে স্পর্শকের ঢাল কত হবে। তাহলে আমরা একটা নির্দিষ্ট বিন্দু দেখলাম, মানে বৃত্ত দেখলাম, এই বৃত্তের একটা নির্দিষ্ট বিন্দুতে স্পর্শক বা ট্যানজেন্টকে দেখলাম। তাহলে ট্যানজেন্টটা আমাদের একটা নির্দিষ্ট বিন্দুতে স্পর্শ করে আছে বৃত্তটার, তো এই নির্দিষ্ট বিন্দুটাকে আমি ধরলাম h, তাই যদি হয় তাহলে আমরা এখানে কি করব, আমরা এখানে স্পর্শকের ঢাল বের করব। দ্যাট মিনস স্পর্শকটা হচ্ছে h, বিন্দুতে বৃত্তটাকে স্পর্শ করেছে। আমি যদি ঢাল বের করতে চাই আমরা একটা লজিক খাটাবো, সেটা হচ্ছে আমি যদি বৃত্তের কেন্দ্র ধরি হচ্ছে সি, এবং আমরা যদি এই পয়েন্টটাকে ধরে হচ্ছে এ, তাহলে এ থেকে শুরু করে আমি যদি সি বিন্দুটাকে যোগ করি তাহলে আমরা বৃত্তের ব্যাসার্ধ পাবো বা আর পাবো, তাই না? এবং একই সাথে আমি দেখতে পাচ্ছি এ থেকে শুরু করে সি যেটা, এটা আসলে স্পর্শকের উপর লম্বভাবে আছে। তাহলে আমি বলতে পারি এ থেকে শুরু করে সি এটার যে ঢাল হবে, এবং স্পর্শটাকে তুমি ধরতে পারো PQ রেখা, এবং PQ রেখার যে ঢালটা হবে সেটা অবশ্যই কি হবে, গুণফল হিসেবে -1 হবে, তাই না? তো এই হচ্ছে আমাদের মেন কাহিনী। যেহেতু আমাকে স্পর্শকের ঢাল বের করতে বলেছে, তার মানে আমাকে PQ রেখার জন্য ঢাল বের করতে বলেছে। তাহলে PQ রেখার জন্য ঢাল কি হবে, অবশ্যই -1/m অফ AC। তো এখন আমরা m অফ AC বের করি, দ্যাট মিনস AC রেখার ঢাল বের করি। তাহলে AC রেখার ঢাল যদি বের করতে চাও এটার মান কি হবে, অবশ্যই এই দুটোর বিন্দু দেওয়া আছে, সি মান হচ্ছে কি বৃত্তের কেন্দ্র, আর দেখতে পাচ্ছি আমাদের এখানে বৃত্তটা দেখতে x² প্লাস y² = a² মতো, তার মানে অবশ্যই বৃত্তটার কেন্দ্র হবে কি 0,0, কেননা যে সমস্ত বৃত্তের কেন্দ্র মূলবিন্দুতে থাকে তাদের সমীকরণটা দেখতে এমন হয়, এবং ব্যাসার্ধটা হচ্ছে r, তার মানে এখানে r এর মানটা আসলে কি হিসেবে কাজ করবে, a হিসেবে কাজ করবে, তাই না? কেননা a² যেহেতু আছে তার মানে এই হচ্ছে আমাদের এখানে ব্যাসার্ধ। তো আমরা এখন এসি বাহুর বা এসি যেই দৈর্ঘ্যটা আছে বৃত্তের ব্যাসার্ধ ওই লাইনের ঢাল বের করব। ঢাল বের করার সূত্র খুবই সোজা, কোটিদ্বয়কে বিয়োগ করব ভাগ হচ্ছে বুজদ্বয়কে বিয়োগ করব। তাহলে এ বিন্দুর কোটি হচ্ছে h এবং সি বিন্দুর কোটি হচ্ছে 0 ডিভাইড বাই এ বিন্দুর বুজ হচ্ছে h, সি বিন্দুর বুজ হচ্ছে কি 0। তো তাই যদি হয় তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি শুধুমাত্র 1 থাকে। তাহলে 1 হচ্ছে কি আমাদের এখানে এসি রেখার ঢাল। তো আমরা এটা এখানে বসিয়ে দিতে পারি m অফ PQ, তাহলে আমরা কত পাচ্ছি, অবশ্যই -1 পাচ্ছি। যেহেতু m অফ AC হচ্ছে 1, তার মানে PQ হবে কি -1, এবং PQটা আসলে কি, এটা আসলে ট্যানজেন্ট বা স্পর্শক হিসেবে কাজ করে। তার মানে h, বিন্দুতে যে স্পর্শকটা কাজ করে সেই স্পর্শকের ঢালে হচ্ছে কি আমাদের -1। তো এটাই হচ্ছে আমাদের এই ম্যাথের জন্য অ্যান্সার।
এরপরে আরও একটা দারুণ মাথা নষ্ট করার চ্যালেঞ্জ তোমাদেরকে দিলাম। তোমরা সঞ্চারপথ করেছো অলরেডি সরলরেখা চ্যাপ্টারে, তো ওই কনসেপ্টটা ইউজ করে তোমরা এই সমীকরণটা বা এই ম্যাথটা সলভ করার চেষ্টা করো। ভিডিওটা পজ করে ট্রাই করো, তারপর আমরা একসাথে এটা সলভ করে ফেলবো। তো খেয়াল করে দেখো, আমাদের এখানে দেওয়া আছে একটা নির্দিষ্ট বৃত্ত, যে বৃত্ত পরস্পর লম্ব দুটো স্পর্শক পি বিন্দুতে ছেদ করেছে। পি বিন্দুর সঞ্চারপথ বের করতে হবে। তো দেখি বুঝতে পারছি আমাদের এই বৃত্তটার মূল বিন্দুতে হচ্ছে ওর কেন্দ্র কাজ করবে। তার মানে কেন্দ্র যদি হয় সি, সেটা হচ্ছে মূল বিন্দুতে থাকবে, এবং এই বৃত্তটা যে ব্যাসার্ধ সেটা হচ্ছে এ হিসেবে কাজ করবে। এখন আমরা বৃত্তের উপর পরপর দুইটা লম্বাভাবে থাকে স্পর্শক আঁকলাম, যারা হচ্ছে বৃত্তকে পি বিন্দুতে ছেদ করে। তাহলে আমরা এখন একটা ছবি দেখব, যে ছবিতে আমরা স্পষ্ট দেখতে পাবো বৃত্তের কেন্দ্র হচ্ছে 0,0 বা মূল বিন্দুতে, এবং বৃত্তের মধ্যে আমরা দুইটা স্পর্শক এঁকে দেখাবো যারা পরস্পরকে পি বিন্দুতে লম্বাভাবে ছেদ করেছে। এই হচ্ছে আমাদের সেই বৃত্তটা। তাহলে এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। বৃত্তটা ঠিক কেন্দ্র যেটা, সেটা হচ্ছে মূলবিন্দু বা ও। তার মানে মূলবিন্দুটাকে আমি ইচ্ছা করলে ও হিসেবে প্রকাশ করতে পারি। এবং বৃত্তের মধ্যে আমরা এখানে দুইটা স্পর্শক এঁকেছি। তো একটা স্পর্শক হচ্ছে ধরে নাও পি কিউ স্পর্শক, আর একটা স্পর্শক ধরে নাও হচ্ছে আর এস স্পর্শক, এবং তারা পরস্পরকে পি বিন্দুতে ছেদ করেছে। তার মানে এটা টি ধরতে পারি, যেহেতু পি আমরা এখানে লিখছি, তার মানে পি পয়েন্ট হচ্ছে এটা। এখন পি বিন্দুর মধ্যে দিয়ে আমাদের যে সঞ্চারপথটা আছে সেটা বের করতে হবে। তো এটা কিভাবে বের করব? এটা বের করার জন্য আমরা বলতে পারি পি বিন্দুটা কি, অবশ্যই একটা সঞ্চারপথ, বা এটা কিন্তু বৃত্ত হিসেবে কাজ করে, তাই না? কোনো একটা সঞ্চারপথ যদি আমি বের করতে বলি তোমাকে বৃত্ত থেকে বা বৃত্তের সমীকরণ দিয়ে, তাহলে অবশ্যই আমরা ওই সঞ্চারপথটাকে বের করব বৃত্তের ইকুয়েশন হিসেবে। তাহলে দেখো তো, আমাদের এখানে যে সঞ্চারপথটা থাকবে তার মানে পি বিন্দু দিয়ে একটা বৃত্ত গমন করবে। তাহলে ওই বৃত্তটা শুরু হবে কোন জায়গা থেকে? অবশ্যই আমাদের ও বা প্রথম বৃত্তের কেন্দ্র থেকে। তার মানে প্রথম বৃত্তের কেন্দ্রটাকে কাজে লাগিয়ে আমি যদি ওপি বরাবর একটা নির্দিষ্ট ব্যাসার্ধ নেই, তাহলে এই ব্যাসার্ধকে ধরে যদি একটা বৃত্তকে অঙ্কন করি, তাহলে ওই বৃত্তটা হচ্ছে আমাদের সঞ্চারপথ হিসেবে কাজ করবে। দ্যাট মিনস আমি যদি একটু হালকাভাবে হাইলাইটেড দিয়ে দেখাই, আমি যদি ওপিকে ব্যাসার্ধ ধরে ওকে কেন্দ্র করে একটা বৃত্ত আঁকি, তাহলে এই বৃত্তটা অনেকটা এরকম হবে। জাস্ট আমি একটু দেখালাম আর কি। তার মানে যে বৃত্তের ব্যাসার্ধ হবে ও থেকে শুরু করে পি। তো এবার আমাদের টার্গেট হচ্ছে ওপি বের করা। তাহলে ওপি বের করার জন্য দেখো আমরা কিছু জিনিস জানি। যেহেতু মূলবিন্দু থেকে আমরা এখানে কাজ শুরু করেছি, তার মানে মূলবিন্দু থেকে শুরু করে এক্স অক্ষ বরাবর বৃত্ত যে প্রান্তটাতে স্পর্শ করেছে বা টাচ করেছে, সেই অবস্থানটা হচ্ছে কি বৃত্তের ব্যাসার্ধ বা এ। কেননা এখানে সমীকরণ থেকে দেখতে পাচ্ছি বৃত্তের ব্যাসার্ধ হিসেবে আর যেটা, সেটা কাজ করে হচ্ছে এ হিসেবে। তাহলে বৃত্তের ব্যাসার্ধকে এই সমীকরণে এ হিসেবে দেখানো হয়েছে। তার মানে আমাদের এতটুকু অংশ হচ্ছে এ। তাহলে আমি এটার একটা নাম দিই, আমি এটার নাম দিই হচ্ছে ডব্লিউ। তার মানে ও থেকে শুরু করে ডব্লিউ যেটা, আমি একটু লিখি এটা, ও থেকে শুরু করে ডব্লিউ যেটা, এটা হচ্ছে ছোটো হাতের এ। আবার দেখো আমাদের এখানে কিন্তু একটা সুন্দর বর্গক্ষেত্র তৈরি হয়েছে। কেননা তুমি দেখতে পাচ্ছ আমরা এখানে কিন্তু পি থেকে শুরু করে ও, এটার মান জানি না। আবার এখানে হচ্ছে কিউ থেকে শুরু করে ডব্লিউ, এটার মানও কি আমরা মোটামুটি জানি না। বাট আমার মনে হয় আমরা এটার মান জানি। কিভাবে জানি? কারণ তুমি দেখতে পাচ্ছ ও বিন্দুটা যখন আমাদের এই বিন্দুটাতে যাবে, দ্যাট মিনস তুমি এটাকে ধরতে পারো হচ্ছে এস বিন্দু। তাহলে ও থেকে শুরু করে এস বিন্দু যে দূরত্ব, এটাও কিন্তু এ হিসেবেই কাজ করবে, তাই না? যেহেতু আমাদের এস বিন্দুটা হচ্ছে বৃত্তের উপর কোনো একটা বিন্দু, তো ও থেকে ওই বিন্দুটা যোগ করে আমরা ব্যাসার্ধ এ পাবো। তাহলে এখানে যদি আমি এ পাই, তাহলে অবশ্যই পি থেকে শুরু করে ডব্লিউ যে বিন্দুটা আছে সেটাও কি এ হিসেবে কাজ করবে। তার মানে আমাদের এখানে ও ডব্লিউ যেমন এ পরিমাণ মানে দূরত্ব নিয়ে থাকে, একইভাবে এস থেকে শুরু করে ও, দ্যাট মিন্স এসও, এবং একইভাবে শুরু করে পি থেকে ডব্লিউ, দ্যাট মিন্স পিডব্লিউ, এরা সবাই হচ্ছে এখন এ পরিমাণ নিয়ে বসে আছে। দ্যাট মিন্স প্রত্যেকের দৈর্ঘ্যটা হচ্ছে এ পরিমাণ, যেটা হচ্ছে আমাদের এখানে একটা নির্দিষ্ট মান বা বৃত্তের ব্যাসার্ধ। তো তাই যদি হয়, তাহলে আমি বলতে পারি এখানে পিথাগোরাসের সূত্রটা অ্যাপ্লাই করা যাবে। কোন ত্রিভুজে? আমি একটু দেখাচ্ছি। ত্রিভুজ পি ও ডাব্লিউর দিকে যদি তাকাও, তাহলে এই ত্রিভুজটা হচ্ছে কি একটা সমকোণী ত্রিভুজ, এবং এই সমকোণী ত্রিভুজের মধ্যে আমি যদি ওপি এর মানটা বের করতে চাই, তাহলে ওপির মানটা কী হবে? ওপি হচ্ছে আমাদের অতিভুজ, তার মানে অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু আমাদের লম্ব, দ্যাট মিনস পি ডাব্লিউ স্কোয়ার, প্লাস হচ্ছে ভূমি, দ্যাট মিনস ও ডাব্লিউ হোল স্কোয়ার, তাই না? তো আমরা এখান থেকে সহজেই ওপিটাকে পেয়ে যাব। তাহলে ওপি হচ্ছে কি আমাদের
রুট ওভার থাকবে ভেতরে, আর পিডাব্লিউ যেটা ছিল সেটা হচ্ছে এ, তার মানে এ স্কোয়ার, ওডাব্লিউ যেটা ছিল সেটাও কি এ স্কোয়ার। তো এত বড় রুট ওভার না দিলেও হবে, আমাদের সিম্পল ছোটো একটা রুট ওভার দিলে হবে। তাহলে এটাও এ স্কোয়ার, এটাও কি এ স্কোয়ার। তো আলটিমেটলি আমি বলতে পারি ওপি এর যে মানটা সেটা হচ্ছে রুট ওভার 2a স্কোয়ার। এখন রুট ওভার 2a স্কোয়ার এটাকে আমি যদি মডিফাই করি, মানে আমি একটু লেখাই, এখানে হচ্ছে রুট ওভার 2a স্কোয়ার হিসেবে কাজ করবে। এ হচ্ছে আমাদের ওপি এর মান। তো আলটিমেটলি আমি এখন যদি ওপি এর সত্যিকার অর্থে মান বের করতে চাই, তাহলে রুট ওভার 2টা আলাদা থাকবে, এ স্কোয়ারকে যখন বর্গমূল করব তখন সেটা এ হিসেবে বাইর হবে। তো এটাই হচ্ছে আমাদের ওপি এর মান, এবং আমরা কিন্তু এখানে প্লাস মাইনাস দিতে পারতাম বাট দেই নাই। তো এর মেইন রিজনটা হচ্ছে কি, কারণ আমরা এখানে ব্যাসার্ধ বা আর বের করার চেষ্টা করছি, আর ব্যাসার্ধ বা আর যেটা হচ্ছে অন্য কোনো একটা বৃত্ত, দ্যাট মিনস যে বিন্দুর লোকাস আছে পি বিন্দু, ওই বৃত্তের জন্য এটা হচ্ছে আর। তো তাই যদি হয় তাহলে আমরা এই জিনিসটাকে এখন ব্যাসার্ধ ধরতে পারি, এবং ওকে যদি আমি ব্যাসার্ধ ধরি আর আমাদের কেন্দ্রটা যদি আমি সেম রাখি, তাহলে নতুন একটা ইকুয়েশন পাবো বৃত্তের, যে ইকুয়েশনটা হচ্ছে পি বিন্দু দিয়ে সঞ্চারপথ হিসেবে কাজ করবে। তাহলে আমরা নতুন বৃত্তের ইকুয়েশন পাচ্ছি, যেখানে কেন্দ্র হচ্ছে কি আমাদের এই ও, দ্যাট মিনস মূল বিন্দুটা, কেননা দুইটা বৃত্ত কি সেম কেন্দ্র বিশিষ্ট। তাহলে এক্স মাইনাস 0 হোল স্কোয়ার হবে এদের সমীকরণটা, প্লাস ওয়াই মাইনাস 0 হোল স্কোয়ার হবে ইজিক্যাল টু এ স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মানে হচ্ছে কি ও থেকে শুরু করে পি এর যে দূরত্বটা আছে সেটা, কেননা আমরা এখন পি বিন্দু সঞ্চারপথ বের করছি, তাহলে ও থেকে শুরু করে পি বিন্দুর যে দূরত্ব সেটা হচ্ছে রুট ওভার 2 ইন্টু এ, এর উপর আমরা হোল স্কোয়ার দেবো। তো আলটিমেটলি আমরা পি বিন্দুর সঞ্চারপথটা পাবো আরেকটা বৃত্তের সমীকরণ হিসেবে, তো সেটার মান হবে কি আমাদের মোটামুটি 2 ইন্টু এ স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 ইন্টু এ স্কোয়ার, এটাই হচ্ছে কি আমাদের এখানে অ্যান্সার হিসেবে কাজ করবে। তো এখানে তোমাদের বোঝার যে বিষয়টা সেটা একটু ধরিয়ে দিই, সেটা হচ্ছে তোমরা যখন এরকম সঞ্চারপথ বের করতে যাবে তখন সবসময় মনে রাখবে তোমাকে যে বৃত্তটা দেওয়া আছে ওই সঞ্চারপথটা কি বাইরে থাকুক বা ভেতরে থাকুক সেটাও বৃত্তাকার পথের মতো হতে পারে। তো তুমি এখানে সিম্পলি কী করলা, তুমি এখানে সমকেন্দ্র ধরলা, দ্যাট মিনস ওই হচ্ছে আমাদের কেন্দ্র দুইটা ক্ষেত্রে, বৃত্তের কেন্দ্র, এবং ও থেকে শুরু করে পি এর যে দূরত্বটা সেটা বের করেছো, সেটাই হচ্ছে কি আমাদের ওই বৃত্তের ব্যাসার্ধ হিসেবে কাজ করে। পরবর্তীতে ব্যাসার্ধ, তারপর কেন্দ্র, এগুলোকে ইউজ করে আমরা আলটিমেটলি এই সঞ্চারপথের ইকুয়েশনটা পেলাম, যেটা পি বিন্দুর মধ্যে দিয়ে গমন করবে। আর আরেকটা বিষয় হচ্ছে আমাদের এই সঞ্চারপথের সমীকরণটা দেখতে একদমই বৃত্তের মতো, খেয়াল করে দেখো, এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার টোটালি বৃত্তের মতো। তার মানে আমি বলতে পারি পি বিন্দুর যে সঞ্চারপথটা থাকবে বা পি বিন্দুটার যে লোকাস থাকবে, এই লোকাসটা হবে কি, আচ্ছা লোকাস বানান কি হয়েছে, এই হচ্ছে লোকাস। তো পি বিন্দুর সঞ্চারপথ বা লোকাস যে পথ থাকবে সেটা অবশ্যই হবে একটা সার্কুলার বা বৃত্তের মতো বা সার্কেলের মতো। তো এই হচ্ছে আমাদের কাহিনী। তারপরে যে চ্যালেঞ্জটা আছে সেটা হচ্ছে এটা, তোমরা ভিডিওটা থামিয়ে ট্রাই করো এটার অ্যান্সারটা কী হতে পারে, তারপর আমরা একসাথে এটা সলভ করে ফেলবো। আই থিঙ্ক তোমরা সবাই এটা করতে পেরেছো। এখানে দেওয়া আছে মূলবিন্দু থেকে আমাদের একটা নির্দিষ্ট বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকের সমীকরণ বের করতে হবে। তাহলে এটা কিভাবে করতে হয়, আমরা একটা ছবি দেখি, এখানে একটা বৃত্ত দেখতে পাচ্ছি, যে বৃত্তটাকে আমি মূলবিন্দু থেকে একটা স্পর্শক এঁকেছি বৃত্তের উপর, এবং স্পর্শকটা বৃত্তের উপর ধরো এই বিন্দুতে স্পর্শ করেছে। এবং তুমি যদি দেখো বৃত্তের কেন্দ্রটা কীরকম, তাহলে দেখতে পাচ্ছি আমাদের এখানে বৃত্তের কেন্দ্র বের করার জন্য এক্সের সহগকে -2 দিয়ে ভাগ করতে হয়। তাহলে আমি যদি -10কে -2 দিয়ে ভাগ করি আমি পাবো এখানে 5, এবং আমি যদি ওয়াইয়ের সহগ যেটা হচ্ছে 0, খেয়াল করে এখানে কিন্তু ওয়াই ছিল, বাট ওয়াইয়ের সাথে আমাদের 0 গুণ ছিল বলে আমরা বলতে পারি এখানে ওয়াইয়ের উপস্থিতি নেই। তাহলে ওয়াইয়ের সহগ যেহেতু 0, 0কে যদি -2 দিয়ে ভাগ করি তাহলে আমি 0 পাবো। তাহলে এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র বা সেন্টার বা সি হিসেবে কাজ করবে। তো এখন বৃত্তের কেন্দ্র যেহেতু 5,0, তাই আমরা বৃত্তটাকে এমনভাবে এঁকেছি যাতে তার কেন্দ্রটা 5,0-তে থাকে, দ্যাট মিনস এক্স অক্ষের উপরে থাকে। তো এই হচ্ছে আমাদের বৃত্তের কেন্দ্র। আমাদের টার্গেট হচ্ছে কি স্পর্শকের সমীকরণ বের করতে হবে। তাহলে দেখতে পাচ্ছি স্পর্শকটা কি মূলবিন্দুগামী, তার মানে মূলবিন্দুগামী যে কোনো একটা রেখার সমীকরণ কেমন হয়, y = mx এটা হয়। আর আমি যদি এটাকে আরেকটু মডিফাই করি তাহলে হবে এটি কি mx - y = 0। তো এটা হচ্ছে আমাদের এই স্পর্শকের সমীকরণ। এখন দেখো আমরা স্পর্শকের সমীকরণ যেহেতু বের করেছি, আমরা কিন্তু একটা কথা বলতে পারি, স্পর্শ বিন্দু থেকে আমি যদি বৃত্তের কেন্দ্র পর্যন্ত যোগ করি তাহলে আমরা যে দূরত্বটা পাবো সেটা আসলে বৃত্তের ব্যাসার্ধ বা আর হিসেবে কাজ করবে। ধরো এখানে হচ্ছে আমাদের কেন্দ্র। আবার আমি যদি বলি যে বৃত্তের কেন্দ্র থেকে স্পর্শকের যে দূরত্ব সেটাও কিন্তু আমাদের আর হিসেবে কাজ করবে। তাহলে আমি এখানে বলতে পারি এ থেকে শুরু করে সি, এটা যে দূরত্ব, বৃত্তের ব্যাসার্ধ আর, এটার দূরত্ব কী হবে, সেম হবে। তাহলে আমরা এখন এ থেকে শুরু করে সি এর যে দূরত্বটা আছে সেটা বের করব। তাহলে তোমরা কিন্তু জানো যে কোনো একটা রেখা থেকে কোনো একটা বিন্দুর যে দূরত্ব বের করা হয় সেটা কিভাবে করা হয়, উপরে দেওয়া হয় মডুলাস অফ সেই রেখাটার সমীকরণ, আর নিচে দেওয়া হয় ওই রেখাটার এক্স এবং ওয়াই এর যে সহগ আছে সহগের বর্গের যোগফলের বর্গমূল। তাহলে আমাদের এখানে এসি রেখা যেটা আছে সেটা হচ্ছে mx - y। তাহলে আমরা কী করব,
এম লিখবো, বাট এক্স এর বদলে লিখবো কি, যে বিন্দু থেকে আমরা ওই রেখাটার দূরত্ব বের করছি ওই বিন্দুর বুজটাকে লিখবো। তো আমরা এখানে সি বিন্দু থেকে রেখাটার দূরত্ব বের করছি, তার মানে সি বিন্দুটার বুজ হচ্ছে 5, তাহলে এম এর সাথে আমাদের এখানে গুণ হবে 5। তারপর হচ্ছে মাইনাস ওয়াই, ওয়াই এর জায়গায় বসবে কি সি বিন্দুর কোটি, দ্যাট মিনস 0, আর নিচে বসবে হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, মানে এক্স এর সহগ এবং ওয়াই এর সহগের বর্গ। তো আমি রেখাটার এক্স এর সহগ দেখতে পাচ্ছি এম, তার মানে এম স্কোয়ার হবে এখানে, আর ওয়াই এর সহগ দেখতে পাচ্ছি -1, -1 কি স্কোয়ার করলে হয় শুধুমাত্র 1। তাহলে এটা হচ্ছে এ থেকে শুরু করে সি এই দূরত্বটা, অথবা স্পর্শক থেকে শুরু করে আমাদের বৃত্তের কেন্দ্র পর্যন্ত দূরত্ব। আর এখানে ব্যাসার্ধ বা আর যেটা, সেই আরটা আমাদের এখানে বের করতে হবে। তো তুমি যদি বৃত্তের ইকুয়েশন থেকে আর বের করতে চাও, আর বের করার সূত্রটা কি ছিল, রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, এটা ছিল। তো আমরা জি এর মানটা কত পাচ্ছি, তুমি যদি বৃত্তের কেন্দ্রের দিকে থাকো, কেন্দ্র মানে হচ্ছে কি মাইনাস জি কমা মাইনাস এফ, তার মানে জি এর মানটা অবশ্যই হবে কি -5, -5কে যদি তুমি বর্গ করো তাহলে 25 হবে, আর এখানে হচ্ছে এফকে যদি বর্গ করো 0 হবে, আর সি এর মানটা হচ্ছে কি আমাদের 20। বৃত্তের সমীকরণ থেকে সি এর মানটা দেখো 20 দেওয়া, তাহলে এখানে আলটিমেটলি হবে √5। তাহলে √5 হচ্ছে কি আমাদের এখানে ব্যাসার্ধের মান। তো আমরা এখানে ইচ্ছা করলে √5টা দিতে পারি। তারপরে যেটা করব সেটা হচ্ছে আমরা এই জায়গাটাতে গুণ করে দেব, দ্যাট মিনস এখানে হবে শুধুমাত্র 5m, আর এই জায়গাটাতে থাকবে হচ্ছে আমাদের √5, এবং ওর সাথে গুণ যাবে হচ্ছে √m² প্লাস হচ্ছে 1। তো যখন তোমার উভয় পক্ষের মধ্যে যে কোনো একটা পক্ষে হচ্ছে √5 থাকবে, তখন আমরা উভয় পক্ষকে কী করব, বর্গ করে দিব। তাহলে তুমি যদি এখানে উভয় পক্ষ বর্গ করে দাও, তুমি এখানে পাবে 5 × 5 = 25, আর হচ্ছে m², আর ওই পক্ষে যেটা পাবে সেটা হচ্ছে 5কে বর্গ, মানে √5কে বর্গ করলে হবে হচ্ছে 5, এবং ওর সাথে আমাদের গুণ যাবে হচ্ছে m² প্লাস 1। তো এটা হচ্ছে আমাদের এখানের কাহিনী। তারপর তুমি উভয় পক্ষে 5 দিয়েও ভাগ করতে পারো, তাহলে এখানে পাচ্ছে হচ্ছে শুধুমাত্র 5m², আর ওখানে 5টা উঠে যাবে, থাকবে হচ্ছে শুধুমাত্র m² প্লাস 1। তো এটা পরবর্তীতে কী হবে, পরবর্তী লাইনটা অনেকটা এরকম হবে, আমি একটু এখানে দেখি। আমাদের এখানে পরবর্তী লাইনটা হবে হচ্ছে 5m² মাইনাস m², তার মানে এখানে হবে 4m², তাহলে 4m² = 1 হবে। তো আলটিমেটলি আমাদের এখানে m² যে মানটা থাকবে সেটা হচ্ছে 1/4। সুতরাং আমরা এখানে বলতে পারি m এর যে মানটা থাকবে সেটা হচ্ছে কি +-1/2 থাকবে। তাহলে m এর একটা মান হচ্ছে +½ আর একটা মান হচ্ছে কি -½ তো আমরা এখন m এর এই মানগুলো যদি এই স্পর্শকের সমীকরণে বসে তাহলে কি পাবো, আমরা এখানে পাবো হচ্ছে mx - y = 0, তার মানে আমরা প্লাস যদি হাফ বসাই তাহলে +½ × x - y = 0, এটা একটা সমীকরণ পাবো। অথবা এটাকে তুমি যদি মডিফাই করো তাও হবে x - 2y = 0, এভাবে তুমি সমীকরণটা বের করতে পারো। আর আমি যদি -½ বসাই তাহলে দেখো কি হয়, তাহলে আমরা পাবো -½ × x - y = 0, অথবা আমি বলতে পারি আমাদের এই জায়গাটাতে হবে হচ্ছে মাইনাস দ্বারা তুমি যদি গুণ করো উভয় পক্ষ, তাহলে x + y না x + 2y = 0 হবে। তাহলে আলটিমেটলি আমরা এখানে বৃত্তের স্পর্শকের দুইটা সমীকরণ পেলাম, এবং এই দুইটাই হচ্ছে ক্যান্সার। প্রথমটা হচ্ছে আমাদের এটা, দ্যাট মিনস x - 2y = 0, তারপর এটা হচ্ছে x + 2y = 0। এখন কথা হচ্ছে কেন আমরা দুইটা ইকুয়েশন পেলাম, এই দুইটা ইকুয়েশন কি নির্দেশ করে, দুইটা স্পর্শকে নির্দেশ করে। বাট আমরা এখানে ছবিতে এঁকেছি কয়টা স্পর্শক, একটা স্পর্শক। বাট খেয়াল রাখবে যখন আমরা বৃত্তের বাইরে থেকে কোনো একটা বিন্দু, মানে বৃত্তের বাইরে কোনো একটা বিন্দু থেকে যখন স্পর্শক আঁকবো, ম্যাক্সিমাম দুইটা স্পর্শক আঁকতে পারবো বৃত্তের উপরে। এই জন্য আমাদের বৃত্তের বাইরে কোনো একটা বিন্দু থেকে স্পর্শকের সমীকরণ নির্ণয় করার সময় দুইটা স্পর্শকের সমীকরণ আমরা পেয়ে থাকি। যেমন আমি একটা স্পর্শকের সমীকরণ এঁকেছি এদিক দিয়ে, এবং আরেকটা কিন্তু অবশ্যই হবে এই বরাবর, তাই না? আমি যদি একটু এঁকে দেখাই, মোটামুটি এরকম একটা স্পর্শকের সমীকরণ আমরা কিন্তু পাবো। তার মানে এই দুটো সমীকরণ আমাদের এই দুটো স্পর্শকের যেই সমীকরণ আছে তাদেরকে নির্দেশ করে। এজন্য আমরা এখানে অ্যান্সার পেয়েছি দুটো। তাই যদি হয়ে থাকে তাহলে চলো আমরা এরপরে আরও একটা চ্যালেঞ্জ দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এটা। তোমরা ভিডিওটা থামিয়ে ট্রাই করে এটার অ্যান্সারটা কীভাবে বের করতে হবে, তারপর আমরা একসাথে এটা সলভ করে ফেলবো। আই থিঙ্ক তোমরা সবাই এটা সলভ করতে পেরেছো। এখানে দেওয়া আছে 2,1 কেন্দ্রবিশিষ্ট একটা বৃত্তের উপর মূলবিন্দু থেকে আমরা একটা অঙ্কিত স্পর্শকের সমীকরণ পাচ্ছি। এটা মূলবিন্দু দিয়ে গমন করি অন্য একটা স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই হচ্ছে আমাদের সেই অবস্থা, এবং বৃত্তটা হচ্ছে 2,-1 কেন্দ্রবিশিষ্ট। তাহলে আমাদের এখানে এটা যদি হয় এক্স অ্যাক্সিস আর এটা যদি হয় আমাদের ওয়াই অ্যাক্সিস, তাহলে 2,-1 কেন্দ্র কোথায় হবে? অবশ্যই আমি এক্স অক্ষ বরাবর 2 ঘর যাব, ওয়াই অক্ষ বরাবর -1 ঘর যাব। তাহলে এরকম একটা জায়গা আমি বৃত্তের কেন্দ্র পাবো সি। তাহলে এটা হচ্ছে আমাদের বৃত্তের কেন্দ্র সি, যেটার স্থানাঙ্ক আমাদের কোশ্চেনে দেওয়া। তো বলেছি আমাদের মূলবিন্দু থেকে একটা স্পর্শক টানা হয়েছে বৃত্তের মধ্যে, যে স্পর্শকের সমীকরণ এটা। তো আমি ধরে নিলাম আমাদের এই স্পর্শকের সমীকরণটা কোশ্চেনে দেওয়া, যেটা হচ্ছে 3x + y = 0। আমাকে বলেছে মূলবিন্দু দিয়ে গমনকারী অন্য একটা স্পর্শকের সমীকরণ বের করতে। তার মানে আমরা এই স্পর্শকের সমীকরণটা কী হবে সেটা বের করার চেষ্টা করব। আমি ধরে নিলাম যেহেতু এটা একটা মূলবিন্দুগামী স্পর্শক বা সরলরেখা, ওর সমীকরণটা হচ্ছে y = mx, যেখানে m হচ্ছে স্পর্শক রেখার মানে
ঢাল হিসেবে কাজ করবে। তাহলে এটাকে মডিফাই করে লিখতে পারি mx মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 0। তাই যদি হয় তাহলে দেখো আমরা কীভাবে এটা বের করতে পারি। আমাদের সিস্টেম হচ্ছে কি, আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে যদি প্রথম স্পর্শকের স্পর্শবিন্দু হয় এ, দ্বিতীয় স্পর্শকের যদি স্পর্শবিন্দু হয় বি, তাহলে এ থেকে শুরু করে সি এর যে দূরত্ব, বি থেকে শুরু করে সি এর দূরত্ব কি সেম হবে। তার মানে এ থেকে শুরু করে সির দূরত্বটা কি অবশ্যই বৃত্তের ব্যাসার্ধ হিসেবে কাজ করে, কারণ আমরা জানি স্পর্শবিন্দু থেকে বৃত্তের কেন্দ্র পর্যন্ত যে দূরত্বটা সেটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ বা আর হিসেবে কাজ করে। আবার এখানেও সেম, স্পর্শবিন্দু থেকে যে বৃত্তের কেন্দ্রের দূরত্ব এটা হচ্ছে ব্যাসার্ধ বা আর হিসেবে কাজ করে। তাহলে আমি যদি এই দুটো দূরত্ব সমান ধরি তাহলে কিন্তু আমাদের এম এর মানটা হয়ে যাচ্ছে। তো কীভাবে হচ্ছে আমি একটু দেখাই। তুমি তাহলে কি করবে, এখানে দুইটা দূরত্ব বের করবে। একটা হচ্ছে এ থেকে শুরু করে সি, এটার দূরত্ব যা, বি থেকে শুরু করে সি, এটার দূরত্ব কি তা। তার মানে দুটো দূরত্ব হচ্ছে সমান। তাহলে এ থেকে শুরু করে সি আসলে কি নির্দেশ করে, প্রথম স্পর্শক থেকে বৃত্তের কেন্দ্র পর্যন্ত দূরত্ব। তার মানে একটা রেখা থেকে একটা বিন্দুর দূরত্ব। তাহলে আমরা তাই বের করি, আমরা এখানে একটা রেখা থেকে একটা বিন্দুর দূরত্ব বের করব। সিস্টেমটা কি ছিল, সিস্টেমটা ছিল যেহেতু আমি এ থেকে সি বের করছি, তার মানে প্রথম স্পর্শকের সমীকরণটা উপরে মডুলাসের ভিতরে বসবে, আর নিচে বসবে হচ্ছে ওই সমীকরণে এক্স এবং ওয়াই এর সহগের বর্গের মানে যোগফলের বর্গমূল। দ্যাট মিনস আমাদের এরকমভাবে বসবে যে প্রথম স্পর্শকের সমীকরণটা ছিল 3x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 0। তার মানে এখানে 3 বসবে, এক্সের জায়গায় বসবে হচ্ছে সি বিন্দু যেটা সেটার বুঝ, দ্যাট মিনস আমাদের 2 বসবে বৃত্তের কেন্দ্রের বুঝ। তারপর হচ্ছে ওয়াই বসবে, ওয়াই হচ্ছে সি বিন্দু যে কোটি সেটা, দ্যাট মিনস -1, আর কিছু নেই, এতটুকু বসবে। আর নিচে বসবে কি আমাদের প্রথম স্পর্শকের এক্সের সহগ, দ্যাট মিনস এক্সের সহগ ছিল 3 এর স্কোয়ার প্লাস ওয়াইয়ের সহগ ছিল হচ্ছে 1 এর স্কোয়ার। তাহলে এটাই হচ্ছে আমাদের প্রথম স্পর্শক থেকে বৃত্তের কেন্দ্রের যে দূরত্ব সেটা। তারপরে আমরা বসাবো দ্বিতীয় স্পর্শক থেকে বৃত্তের কেন্দ্রের দূরত্ব। তাহলে দ্বিতীয় স্পর্শকের সমীকরণটা উপরে লিখবো মডুলাস দিয়ে। তাহলে সমীকরণটা কীভাবে লিখতে হবে, প্রথমে আমাদের লিখতে হবে হচ্ছে এম ইন্টু এক্স। তাহলে এম লিখলাম, এক্সের বদলে লিখবো বৃত্তের কেন্দ্রের যে বুঝ ছিল সেটা। তার মানে বৃত্তের কেন্দ্রের বুঝ হচ্ছে কত, 2। তারপর হচ্ছে মাইনাস না এখানে হ্যাঁ মাইনাস হবে। তারপর হচ্ছে ওয়াই লিখবো, ওয়াই মানে হচ্ছে বৃত্তের কেন্দ্রে যে কোটি ছিল সেটা, বাট বৃত্তের কেন্দ্রের কোটিটা হচ্ছে কি -1। তার মানে আমরা এটাকে এভাবে লিখবো। আর নিচে লিখবো কি আমাদের এই সমীকরণে এক্স এবং ওয়াই এর সহগের বর্গ, মানে বর্গের যোগফলের বর্গমূল। তাহলে এক্স এর সহগ ছিল এম এর স্কোয়ার প্লাস ওয়াই এর সহগ ছিল হচ্ছে -1কে স্কোয়ার করলে শুধুমাত্র 1 হয়। তো এতটুকু হচ্ছে আমাদের এখানে কাহিনী। তারপর আমরা এটাকে একটু মডিফাই করি। আমাদের উপরে থাকছে হচ্ছে কি 3 দুগুণ 6, 6 থেকে 1 বাদ দিলে হচ্ছে 5, তার মানে 5 থাকবে উপরে মডুলাস হিসেবে। আর নিচে থাকবে কত, √3 × 9 প্লাস 1 10, তার মানে নিচে থাকবে √10। আর এখানে থাকবে হচ্ছে আমাদের কত, 2m + 1 থাকবে, 2m + 1 থাকবে আমাদের এই জায়গাটাতে মডুলাসের ভেতরে, কেননা মাইনাস এটা প্লাস হয়ে যাবে। আর নিচে থাকবে হচ্ছে আগের মতোই √m² + 1। আমাদের টার্গেট হচ্ছে যদি কোনোভাবে আমরা m এর মানটা বের করতে পারি তাহলে কিন্তু আমাদের এই স্পর্শকের সমীকরণটা বের হয়ে যাবে। তো যখন আমরা দেখব দুই পক্ষে বা এক পক্ষে আমাদের √ওভার আছে, আমরা উভয় পক্ষকে বর্গ করে দিব। বর্গ করলে উপরে পাবো হচ্ছে 5 × 5 = 25, আর নিচে পাবো হচ্ছে √10কে বর্গ করলে পাবো 10, আর এখানে পাবো হচ্ছে সিম্পলি 2m + 1 হোল স্কোয়ার পাবো, আর নিচে পাবো হচ্ছে সিম্পলি m² + 1। তাহলে এখন আমরা আরগুণ যদি করি, আমরা একটু সহজভাবে আরগুণ করি। 10 আর 25 কিন্তু কাটা যায়, 5 × 5 = 25, 5 × 2 = 10। তার মানে আমাদের এখানে পাবো 5m² প্লাস হচ্ছে 5 আরগুণ করলে, মানে এই জিনিসটা পাবো হচ্ছে আমরা আরগুণ করে ফেললে। আর ওই পাশে পাবো হচ্ছে আমরা 2 × 2m + 1 হোল স্কোয়ার। এখন 2m + 1 হোল স্কোয়ার আবার a + b হোল স্কোয়ার সূত্রে পড়ে, তার মানে এখানে হবে 4m² প্লাস হচ্ছে 4m প্লাস হচ্ছে 1। তো a + b হোল স্কোয়ার সূত্র অনুসারে আমরা এটা লিখতে পারি। তারপরের লাইনে যেটা করব সেটা হচ্ছে 5m² সবগুলো কিছু ভাঙিয়ে দেব। তারপর হচ্ছে 5 = এখানে হবে 4 × 2 = 8, তার মানে 8m², এখানে হবে হচ্ছে আমাদের 8m প্লাস হচ্ছে এখানে থাকবে 2। তো এবার কাটাকাটির পালা, 8m² - 5m², তার মানে এখানে হবে 3m²। তারপর হচ্ছে 8m যা আছে তাই থাকবে এখানে, আর এখানে থাকবে হচ্ছে 2 - 5, দ্যাট মিনস -3। তো এটা হচ্ছে আমাদের ফাইনালি থাকবে। এবং এটাকে এখন উৎপাদকে যদি বিশ্লেষণ করি তাহলে আমি এখানে কি পাবো, আমি এখানে পাবো হচ্ছে 5m² 5ও না 3m² প্লাস হচ্ছে 9m মাইনাস হচ্ছে m মাইনাস হচ্ছে 3 = 0, এটা পাবো। তারপরে দেখো এখান থেকে আমি সরাসরি মানগুলো লিখতে পারি, কিন্তু ধরো আমি এখানে কি করব, আমি এখানে 3mটাকে কমন নিই, তাহলে আমি পাবো হচ্ছে m + 3। তারপর হচ্ছে -1কে কমন নিই, আমি এখানে পাবো m + 3 = 0 পাবো। তো তুমি এখান থেকে সরাসরি m এর মানটা বের করতে পারো হিসাব করে। আমি এখানে দেখতে পাচ্ছি m এর একটা মান হবে হচ্ছে -3, মানে আমি সরাসরি করছি, তোমরা কিন্তু করেও করতে পারো, কোনো সমস্যা নেই। m এর একটা মান আসবে হচ্ছে -3, আর একটা মান আসবে হচ্ছে 1/3। তো এই হচ্ছে আমাদের m এর দুইটা মান। এখন m এর এই মানগুলো আমরা এখন কোথায় বসাবো, আমরা এই সমীকরণে বসিয়ে দেবো, দ্যাট মিনস
যেটা আমরা বের করেছিলাম। তো mx মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 0, তাহলে m এর মান যদি আমি -3 বসে তাহলে আমি পাবো -3x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল 0। তো এটা হচ্ছে আমরা একটা স্পর্শকের সমীকরণ পাবো। অথবা আমি যদি উভয় পক্ষ মাইনাস দিয়ে গুণ করি, মানে -1 দিয়ে যদি গুণ করি, আমি এখানে পাবো 3x প্লাস ওয়াই ইজ ইকুয়াল 0। তাহলে এটা হচ্ছে আমাদের একটি স্পর্শকের সমীকরণ। এখন m এর মান যদি 1/3 বসে তাহলে আমি পাবো 1/3 ইন্টু এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 0, তাই না? এরকম একটা জিনিস পাবো। অথবা এটাকে যদি আমি একটু মডিফাই করি তাহলে আমি পাবো কি এক্স মাইনাস 3y ইজ ইকুয়াল টু 0। তো এখন দেখো তো এই দুটোকে আমাদের অ্যান্সার না, বাট অ্যান্সারটা লিখতে গেলে তোমাদের একটু ঝামেলা হবে। খেয়াল করে দেখো, আমাদের এই জিনিসটাকে যদি আমি অ্যান্সার লিখি, এটা কিন্তু অলরেডি কোশ্চেনে দেওয়া আছে 3x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে একটা স্পর্শকের সমীকরণ যেটা মূলবিন্দুগামী। বাট আমাদের এই অ্যান্সারটা যদি লিখতে যাই তাহলে আমাদের কোনো কষ্ট হবে না, কেননা এটা একটা নতুন সমীকরণ হিসেবে আসছে। তার মানে আমি মূলবিন্দু থেকে বা বৃত্তের বাইরের কোনো একটা বিন্দু থেকে যে কোনো দুইটা স্পর্শক আঁকতে পারবো। এবং আমি এখানে তাই করেছি। আমরা এখানে একটা স্পর্শক এঁকে দেখিয়েছি তোমাদেরকে, বাট ওর সমীকরণ বের করতে গিয়ে দেখলাম আমাদের দুইটা ইকুয়েশন বের হয়েছে, যার মধ্যে একটা ইকুয়েশন কোশ্চেনে দেওয়া ইকুয়েশনের সাথে মিলে গেছে। তাহলে সত্যিকার অর্থে বৃত্তের বাইরে থেকে বা বৃত্তের মানে বাইরে থেকে বলতে হচ্ছে আউটসাইড থেকে কোনো একটা বিন্দু থেকে যদি আমি বৃত্তের মধ্যে স্পর্শক আঁকি তাহলে ম্যাক্সিমাম দুইটা স্পর্শক আঁকতে পারবো। আর ওই স্পর্শকের যে কোনো একটা সমীকরণ বের করতে গেলে আমাদের দুইটা স্পর্শকের সমীকরণে কিন্তু বের হবে। এখানেও কিন্তু তাই ঘটেছে। আমাদের এখানে বৃত্তের বাইরে ও বিন্দু বা মূলবিন্দু থেকে আমি যে কোনো একটা স্পর্শকের সমীকরণ বের করতে গিয়েছি, দুইটা স্পর্শকের সমীকরণ বের হয়েছে, যার মধ্যে একটা কিন্তু অলরেডি কোশ্চেনে দেওয়া, কোশ্চেনে বলেই দিয়েছে যে এই স্পর্শকটা হচ্ছে মূলবিন্দু থেকে অঙ্কিত। তার মানে আমরা অবশ্যই অ্যান্সারের মধ্যেও এই স্পর্শকটাকে কি পেয়েছি। তার মানে সত্যিকার অর্থে এরকম দুইটা স্পর্শক যেটা ছবিতে দেখিয়েছি এরা কাজ করবে কোনো একটা বৃত্তের বাইরে মূলবিন্দু থেকে আঁকলে। তো আমাদের দুইটাই কিন্তু অ্যান্সার দিতে হবে, একটা দিলে হবে না। তো আই থিঙ্ক তোমরা এই ম্যাথটা ঠিকঠাক মতো বুঝতে পেরেছো। তাই যদি হয়ে থাকে তাহলে চলো আমরা আরও একটা চ্যালেঞ্জ তোমাদেরকে দিচ্ছি, সেটা হচ্ছে এটা। তোমরা ভিডিওটা থামিয়ে ট্রাই করে এর অ্যান্সারটা কী হতে পারে, তারপর আমরা একসাথে এটা সলভ করে ফেলবো। আই থিঙ্ক তোমরা সবাই এটা সলভ করতে পেরেছি। এখানে অলরেডি ছবিটা দেওয়াই আছে কোশ্চেনের সাথে। তো খেয়াল করে দেখো, ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত এবং সেই বৃত্তের সমীকরণটা দেওয়া। সমীকরণ দেখেই বোঝা যাচ্ছে বৃত্তটা হচ্ছে মূলবিন্দুতে তার মানে অবস্থান, দ্যাট মিনস মূলবিন্দুটাই হচ্ছে কি বৃত্তের কেন্দ্র। এবং বৃত্তের ব্যাসার্ধ কিন্তু বোঝা যাচ্ছে, যেহেতু এটা 4 দেওয়া, তার মানে আর স্কোয়ারের মান হচ্ছে 4, তার মানে আর এর মান হচ্ছে এখানে 2, মানে বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে এখানে 2। তো এই বৃত্তটা কি করেছে, এ আর বি বিন্দুতে দুইটা স্পর্শকে মানে স্পর্শ করেছে। দ্যাট মিনস পি হচ্ছে বাইরে কোনো একটা বিন্দু, পি থেকে আমি একটা স্পর্শক এঁকেছি যেটা বৃত্তের উপর এই বিন্দুতে স্পর্শ করেছে এবং আরেকটা স্পর্শক বি বিন্দুতে স্পর্শ করেছে। এবং আমি তোমাদেরকে কিন্তু বলেছিলাম বৃত্তের বাইরে কোনো একটা বিন্দু থেকে আমি যদি স্পর্শক টানি, ম্যাক্সিমাম দুইটা স্পর্শক আমি এখানে টানতে পারবো, তাই না? তো একটা স্পর্শক হচ্ছে এখানে পি এ, আরেকটা হচ্ছে এখানে পিবি। তো বলেছে এ ও বিপি এটার ক্ষেত্রফল নির্ণয় করতে। তো এখানে সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট দেওয়া আছে ছবিতে, এবং আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ছোট্ট ত্রিভুজ দেওয়া, এখানে আরেকটা ছোট্ট ত্রিভুজ দেওয়া। তো খেয়াল করে দেখো, আমি যদি এই ত্রিভুজের যে কোনো একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করি, সেটাকে যদি 2 দিয়ে গুণ করি, তাহলে আমি কিন্তু সমগ্র পি এ ও বি এর ক্ষেত্রফলটা পেয়ে যাবো, তাই না? তাহলে আমরা একটা কাজ করি, আমরা এখানে পি বিন্দুতে একটা কোণ দেখতে পাচ্ছি, তো আমরা এই জন্য এই ত্রিভুজটাকে নিই। তাহলে আমরা চাবো যে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা যদি কোনোভাবে বের করা যায়, সেটাকে যদি আমি 2 দিয়ে গুণ করি, তাহলে আমরা টোটাল পি এ ও বি এর ক্ষেত্রফল পেয়ে যাব, বা এই চতুর্ভুজটার ক্ষেত্রফল পেয়ে যাব। তো আমি একটু এটাকে মার্ক করে দিচ্ছি তোমাদের জন্য, যাতে তোমরা বুঝতে সুবিধা হয় তোমাদের, যে আমরা এখন এই ত্রিভুজটা নিয়ে কাজ করব বা এটার ক্ষেত্রফল বের করার চেষ্টা করব। তাহলে চলো আমরা এখন ক্ষেত্রফলগুলো বের করার চেষ্টা করি। তার প্রথমে আমরা একটু দেখি কী কী জিনিসের মান দেওয়া আছে আমাদের। এখানে ও থেকে শুরু করে এ, এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ হিসেবে কাজ করে, তার মানে বৃত্তের ব্যাসার্ধের মানটা দেওয়া আছে হচ্ছে 2। এবং একই সাথে তুমি দেখতে পাচ্ছ ও বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0,0, তার মানে ও বিন্দুটা হচ্ছে কি মূলবিন্দু। এখন মূলবিন্দু থেকে আমি যদি নেগেটিভ এক্স অক্ষ বরাবর 4 ঘর পেছনে যাই, তাহলে আমরা কিন্তু -4,0 বিন্দু পাবো। তার মানে পি বিন্দু থেকে ও বিন্দু যেই দূরত্বটা, এটা অবশ্যই কত ঘরে হবে, অবশ্যই 4 ঘর হবে, তার মানে 4 ইউনিট বা 4 একক হবে। তাহলে ও থেকে এ হচ্ছে আমাদের 2 ইউনিট। ইউনিট বলতে আমি যে কোনো ইউনিট বলছি, সেন্টিমিটার হতে পারে, মিটার হতে পারে, মিলিমিটার হতে পারে, আর এটাও কি 4 ইউনিট হবে। তাহলে এই দুটোর মান আমাদের জানা আছে। বাট স্পর্শকের যে দৈর্ঘ্য, দ্যাট মিনস পি থেকে শুরু করে এ, এটার মান কিন্তু আমরা জানি না। বাট এখানে আরেকটা মজার বিষয় আছে, সেটা হলো তুমি যদি স্পর্শকের দিকে একটু তাকাও, তুমি জানো যে স্পর্শ বিন্দু থেকে বৃত্তের কেন্দ্র পর্যন্ত লম্ব টানা হয়, যেটা আমাদের ব্যাসার্ধ হিসেবে কাজ করে। তার মানে ও এ যেহেতু এখানে ব্যাসার্ধ, তার মানে আমরা বলতে পারি এই ওয়েটা আসলে পি এর রেখার উপর লম্ব হিসেবে কাজ করছে। তাহলে আমি বলতে পারি এখানে ও এ যে রেখাটা আছে, সেটা অবশ্যই পি এর রেখার উপর লম্ব হিসেবে কাজ করে। তাহলে পি এর রেখার উপর যদি লম্ব হিসেবে কাজ করে, তাহলে আমাদের এই ত্রিভুজের জন্য, দ্যাট মিনস আমরা এখানে ত্রিভুজটার কথা বলি, ত্রিভুজ কোনটা নিয়ে কাজ করছি,
POA নিয়ে কাজ করছি। যদি আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারি, এটাকে যদি আমি 2 দিয়ে গুণ করতে পারি, তাহলে আমি টোটাল চতুর্ভুজের ক্ষেত্রফল পাবো। কেননা উপরে থাকে এই ত্রিভুজের ক্ষেত্রফল এবং নিচে থাকে এই ত্রিভুজের ক্ষেত্রফল কি সমান, তাহলে তুমি বলতে পারো এখানে ত্রিভুজ POA এটার ক্ষেত্রফল যা, ত্রিভুজ POB এটার ক্ষেত্রফল কি তা। তো আমি যদি শুধুমাত্র POA এর ক্ষেত্রফলটা বের করতে পারি, তাকে 2 দিয়ে গুণ করলে আমি টোটাল এই চতুর্ভুজের ক্ষেত্রফলটা পাবো। দ্যাট মিনস POAB এটার ক্ষেত্রফলটা পাবো। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে ত্রিভুজ PO এর ক্ষেত্রে যদি বলি, তাহলে এই ত্রিভুজের জন্য আমি দেখতে পাচ্ছি কোণ এর মানটা হচ্ছে 90 ডিগ্রি বা এক সমকোণ। তার মানে বলতে পারি আমাদের এই ত্রিভুজটা হচ্ছে কি একটা সমকোণী ত্রিভুজ। আর সমকোণী ত্রিভুজ হলে আমরা দুটো জিনিস খাটাতে পারি, একটা হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত ইউজ করতে পারি, আর একটা হচ্ছে পিথাগোরাস ইউজ করতে পারি। বাট আমাদের এখানে পি বিন্দুতে একটা কোণ দেওয়া আছে, তাই না? তার মানে কোণ পি যেটা, সেটা হচ্ছে আমাদের থিতা। তার মানে আমরা এখানে চাইলে ত্রিকোণমিতিক অনুপাত খাটাতে পারি, কেননা আমরা ত্রিভুজের ক্ষেত্রফল বের করার কিন্তু একটা সূত্র জানি ত্রিকোণমিতিক অনুপাত অনুসারে। সূত্রটা কি? তুমি যদি সূত্রটার দিকে একটু তাকাও, কোন একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে হাফ ইন্টু কোন একটা বাহু এ ইন্টু অপর একটা বাহু বি ইন্টু এই দুটো বাহুর মধ্যবর্তী যে কোণ আছে সে কোণের সাইন, দ্যাট মিনস সাইন সি। তো এরকম একটা সূত্র কিন্তু আমরা শিখেছিলাম ত্রিভুজের ক্ষেত্রফল বের করার জন্য। আমরা চাইবো যে এই সূত্রটা যদি কোনোভাবে খাটাতে পারি, তাহলে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল বের হয়ে যাবে। তাই আমরা করি। তাহলে আমাদের এখানে কি কি দেওয়া, আমাদের এখানে খেয়াল করে দেখো, থিতা যে কোণটা আছে সেই কোণের সাথে যে দুটো বাহু আছে সেই দুটো বাহুর কিন্তু মান আমাদের জানতে হবে, অথবা আমাদের কি বলবো বের করতে হবে। তো আমি দেখতে পাচ্ছি আমাদের এখানে পি থেকে শুরু করে ও এটা হচ্ছে 4 পরিমাণ, মানে 4 ইউনিট। ও থেকে শুরু করে এ এটা হচ্ছে আমাদের 2 ইউনিট। আবার থিতা আমাদের কোণ পিতে বসে আছে। এখন আমি যদি তোমাদেরকে আরেকটা ছোট্ট ট্রিক্স শিখাই, যেটা হচ্ছে আমরা ছোটোবেলায় শিখে এসেছি, যখন কোনো একটা অ্যাঙ্গেল থাকে কোনো একটা ত্রিভুজে, ধরো থিতা হচ্ছে কোনো একটা অ্যাঙ্গেল, তাহলে এই ত্রিভুজটা যদি সমকোণী ত্রিভুজ হয় তাহলে কি হবে, আমি একটু ছোট্ট করে দেখাই। ধরো এই হচ্ছে আমাদের এখানে সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজে আমরা জানতাম যে থিতা যখন যুক্ত থাকে কোনো একটা কোণ হিসেবে, তাহলে ওর একটা বাহু থাকে হচ্ছে ভূমি হিসেবে, আর একটা বাহু থাকে হচ্ছে অতিভুজ হিসেবে, তাই না? তার মানে এখানে যেহেতু থিতা আমরা দেখতে পাচ্ছি পি বিন্দুতে আছে, তার মানে পি বিন্দুতে থিতার সাথে একটা বাহু যেটা সেটা থাকবে ভূমি হিসেবে এবং আরেকটা বাহু থাকবে আমাদের অতিভুজ হিসেবে। তো তুমি দেখতে পাচ্ছ কোণ এ হচ্ছে কি অবশ্যই 90 ডিগ্রি, এবং 90 ডিগ্রির বিপরীতে যেই বাহুটা থাকে সেটা কি থাকে, অতিভুজ থাকে। তার মানে আমরা স্পষ্ট দেখতে পেলাম পি থেকে শুরু করে ও এটা আসলে অতিভুজ হিসেবে কাজ করে। তো এটা যদি অতিভুজ হিসেবে কাজ করে, আমি বলতে পারি থিতা এর অপর যে বাহুটা আছে পি থেকে শুরু করে এ, এটা অবশ্যই কি হিসেবে কাজ করবে, ভূমি হিসেবে কাজ করবে। তাই যদি হয় তাহলে আমরা এগুলোর পরিচয়টা এখন জেনে ফেললাম। তার মানে থিতার স্ট্র্যাটেজি হচ্ছে এটা, সে যখন কাজ করে তখন ভূমি এবং অতিভুজকে নিয়ে কাজ করে, লম্বকে নিয়ে কাজ করে না। তার মানে আমরা কিন্তু ভূমির মানটা জানি না, আমরা পি এ যেটা এটাকে আমরা যে ভূমি বলেছি এর মানটা আমরা জানি না। আমরা PO যেটা সেটার মান জানি 4, তার মানে POটা কি ছিল আমাদের অতিভুজ ছিল, আমরা এই অতিভুজের মান জানি। আবার OA যেটা সেটা ছিল কি অবশ্যই লম্ব, কেননা আর তো কোনো বাহু বাকি নেই, তার মানে এটা লম্ব হিসেবে কাজ করবে এবং এটার মানও আমরা জানি। তার মানে আমরা এখান থেকে লম্ব এবং অতিভুজের মানটা জানি। আর লম্ব এবং অতিভুজ যদি জানি, তাহলে আমাদের এখানে কোন সূত্রটি ইউজ করা যায়, অবশ্যই সাইনের সূত্রটি ইউজ করা যায়। তাহলে আমি লিখতে পারি সাইন থিতা ইজ ইকুয়াল টু লম্ব ডিভাইডেড বাই ভূমি, ভূমি না অতিভুজ। তাহলে লম্বের মানটা হচ্ছে কি OA আর অতিভুজটা হচ্ছে কি আমাদের OP, তাই না? তো এটা আমরা ইউজ করে থিতার মানটা বের করতে পারি। তাহলে থিতা ইজ ইকুয়াল টু কী হবে, সাইন ইনভার্স OA। OA মানে হচ্ছে কি আমাদের 2 ইউনিট, আর OP যেটা সেটা হচ্ছে 4 ইউনিট। তাহলে আমি দেখতে পাচ্ছি সাইন ইনভার্স 1/2 আসে থিতা। তাহলে কাটাকাটি গেলে এখানে আসবে হচ্ছে সাইন ইনভার্স 1/2। আর তোমরা ক্যালকুলেটারে দেখতে পারো সাইন ইনভার্স 1/2 এর মানটা হচ্ছে কত, 30 ডিগ্রি, অথবা বলতে পারি সাইন 30 ডিগ্রি মান হচ্ছে 1/2। তাহলে থিতা আমি 30 ডিগ্রি কিন্তু পেয়ে গেলাম মোটামুটি। আচ্ছা, থিতা কি 30 ডিগ্রি, সাইন কত ডিগ্রি মান, না 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 না, এখানে একটু ভুল হয়েছে মনে হয়। না, ঠিকই আছে, সাইন 30 ডিগ্রি মানে হচ্ছে কি 1/2, আর কস 60 ডিগ্রি মানে হচ্ছে 1/2। তো দেখো আমি এখানে থিতা বের করে ফেলেছি, তার মানে আমাদের কোনো চিন্তা নেই। এখন দেখো আমরা যদি এই ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতে চাই, তাহলে ক্ষেত্রফলটা কি হবে, আমি একটু এখানে ছোট্ট করে লিখছি। আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল হবে ত্রিভুজ POA, তাই না? এটাই তো আমি ক্ষেত্রফল বের করতে যাচ্ছি। ক্ষেত্রফলের সূত্র কী ছিল, হাফ ইন্টু যে কোনো দুইটা বাহু। এখন দেখো আমাদের কি কি বাহুর মান আমাদের জানা আছে। আমাদের এখানে শুধুমাত্র OP এবং OA এই দুটো বাহুর মান জানা আছে। তার মানে আমরা OA কে এখানে লিখতে পারি এবং ইন্টু দিতে পারি OP কে, তাই না? এবং এরপরে আমাদের মেইন খেলাটা শুরু। আমরা এখানে সাইন কি দিব, আমরা কি এখানে সাইন থিতা দিব না অন্য কিছু দিব? আমি তোমাকে বলেছি যে কোন একটা সমকোণী ত্রিভুজের একটা বাহু যদি হয় A আর একটা বাহু যদি হয় B, এবং
ওই দুটো বাহুর মধ্যবর্তী কোণ যদি হয় সি, তবে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো। তার মানে ধরো এটা হচ্ছে আমাদের একটা সমকোণী ত্রিভুজ। তো এই সমকোণী ত্রিভুজের মধ্যে আমি একটু ঠিক মতো আঁকি। তো এই হচ্ছে একটা বাহু, এই হচ্ছে একটা বাহু, এবং এই হচ্ছে আমাদের আরেকটা বাহু। তাও হলো না, ধরে নাও এরকম একটা বাহু আছে। তো আমাদের নিচের এটা একটু ছোট হবে। তো যদি আমাদের এই বাহুটা হয় এ এবং এই বাহুটা হয় যদি বি, তাহলে এদের মধ্যবর্তী যে কোণ এটাই হবে আমাদের কি সি। এই শর্তে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল হবে এটা। তাই যদি হয় তাহলে আমাদের ওই যে বাহুটা, এটা যদি হয় একটা বাহু, ওপি যদি হয় আরেকটা বাহু, এদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটাই হতে হবে কি এই জায়গাটাতে, তাই না? তাহলে দেখো ও এবং ওপি এদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা কোনটা? ও থেকে শুরু করে এ এবং ও থেকে শুরু করে পি, ওপি। তাহলে ও এবং ওপি এর মধ্যবর্তী অ্যাঙ্গেল শুধুমাত্র আমি দেখতে পাচ্ছি এই জায়গাটাতে কাজ করে। তাহলে আমি এই অ্যাঙ্গেলটাকে কী কালার দেব? আমি এটাকে রেড কালারটা দিই। তাহলে দেখো এই রেড কালার যে অ্যাঙ্গেলটা আছে, এই অ্যাঙ্গেলটা আসলে এখানে কাজ করবে এবং এটার নাম কি হবে? এ ও পি অ্যাঙ্গেল হবে। বাট আমরা কি এ ও পি অ্যাঙ্গেল বের করেছিলাম? আমরা কিন্তু বের করি না, আমরা বের করেছি থিতা অ্যাঙ্গেল। বাট একটা জিনিস খেয়াল করো, একটা ত্রিভুজে কিন্তু তিনটা কোনো সমষ্টি কি থাকে? 180 ডিগ্রি থাকে। তার মানে আমরা এই ছোট্ট ত্রিভুজ, দ্যাট মিনস ত্রিভুজ পি ও এ, এর মধ্যে থিতার মান পেয়েছি কত? 30 ডিগ্রি। কোণ এ যেটা, সেটা পেয়েছি হচ্ছে 90 ডিগ্রি। তার মানে বাকি যে কোণ হবে ও বিন্দুতে, সেটা হবে কি অবশ্যই 180 - 30 - 90। তার মানে আমি একটু ছোট্ট করে লিখে দিই, আমাদের এই ত্রিভুজে কোণ ও এর যে মানটা হবে সেটা হবে 180 থেকে বিয়োগ করব 90 ডিগ্রিকে প্লাস 30 ডিগ্রিকে। এবং তুমি যদি এটা বিয়োগ করো তাহলে কোণ ওতে তুমি দেখতে পাবে 60 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রি কোণটা আসলে কী হিসেবে কাজ করে? অবশ্যই কোণ এ ও পি হিসেবে কাজ করবে। সুতরাং কোণ এ ও পি যেটা, সেটা হচ্ছে 60 ডিগ্রি হিসেবে কাজ করবে। তার মানে আমরা থিতাটা ইউজ করেছি, মানে বের করেছি শুধুমাত্র কোণ ওকে বের করার জন্য। তাই যদি হয় তাহলে তার কোনো চিন্তা নেই, আমরা পরবর্তী লাইনে লিখতে পারি হাফ ইন্টু ও এ। ও এর মানটা ছিল হচ্ছে 2 ইউনিট, ওপি যেটা অতিভুজ সেটার মান ছিল 4 ইউনিট, ইন্টু সাইন কত ডিগ্রি? 60 ডিগ্রি। তো এই হচ্ছে আমাদের মেইন কাহিনী। তার মানে আমরা থিতা বের করে এখানে বসিয়ে দিব না হুট করে, আমরা সূত্র অনুসারে জিনিসটা বসাবো। তো এখান থেকে 2 এবং 2 হচ্ছে কাটা, তাই যদি হয়ে থাকে আমাদের এখানে থাকে 4। 4-এর সাথে আমি গুণ করব সাইন 60 ডিগ্রিকে, এবং সাইন 60 ডিগ্রি মান কত? √3 ডিভাইড বাই 2 হিসেবে কাজ করে। তার মানে এটা হবে কি 2√3। তো আমাদের এখানে অ্যান্সারটা হবে 2√3, নট অ্যান্সার আসলে। এটা আমরা কি পেয়েছি? আমরা এখানে পেয়েছি শুধুমাত্র একটা ত্রিভুজের ক্ষেত্রফল। তো আমরা যদি সমগ্র মানে চতুর্ভুজের ক্ষেত্রফলটা পেতে চাই, আমরা কি করতাম? এই সিম্পলি ত্রিভুজের ক্ষেত্রফলটাকে 2 দিয়ে গুণ করে দিতাম। তাহলে আমরা যদি চতুর্ভুজটা আঁকি, ধরো এই হচ্ছে আমাদের সেই চতুর্ভুজ আছে, আমি একটু রেড কালারে আঁকি। তো এই হচ্ছে আমাদের এই চতুর্ভুজটা। চতুর্ভুজটার নাম কি ছিল? এ ও বি পি। তাহলে ওর ক্ষেত্রফলটা কি হবে? সিম্পলি 2 ইন্টু যে কোনো একটা ত্রিভুজের ক্ষেত্রফল। তো আমরা একটা ত্রিভুজের ক্ষেত্রফল পেয়েছি 2 ইন্টু, মানে 2 ইন্টু √3। তাহলে এটা হয়ে যাবে কি 4 ইন্টু √3। তাহলে 2 গুণ হচ্ছে কি এই ত্রিভুজের ক্ষেত্রফলের, এজন্য আমাদের এত স্কোয়ার ইউনিট বা বর্গ একক হবে কি অ্যান্সার। তাহলে 4√3 হবে কি? এটা বর্গ একক, যেটাকে আমরা ইংলিশে স্কোয়ার ইউনিট বলি। তো এই হচ্ছে আমাদের এই ম্যাথের জন্য অ্যান্সার। তারপরে যে চ্যালেঞ্জটা আছে সেটা হচ্ছে এটা, তোমরা ভিডিওটা থামিয়ে ট্রাই করো এটার অ্যান্সারটা কী হতে পারে, তারপর আমরা একসাথে এটা সলভ করে ফেলবো। আই থিঙ্ক তোমরা এটা করতে পেরেছো, জাস্ট একটা সূত্র ইউজ করে এটা করতে হয়। খেয়াল করে দেখো, আমাদের এখানে একটা রেখা দেওয়া আছে, যে রেখাটা কোনো একটা বৃত্তকে একটা নির্দিষ্ট বিন্দুতে স্পর্শ করেছে। তাহলে কোন বিন্দুতে স্পর্শ করেছে সেটা বের করতে হবে। তো এই হচ্ছে আমাদের সেই রেখাটা, যেটার সমীকরণ হচ্ছে y = x + a√2। এবং এটা আমাদের এই বৃত্তটাকে স্পর্শ করেছে যে কোনো একটা বিন্দু, ধরো এই বিন্দুতে আমাদের বৃত্তটাকে স্পর্শ করেছে, এবং আমরা এখানে এই বিন্দুর স্থানাঙ্কটা বের করব। এবং এখানে দেখতে পাচ্ছ বৃত্তের কেন্দ্র যদি হয় সি, তাহলে বৃত্তের কেন্দ্র থেকে এই বিন্দুর যে দূরত্ব সেটা হচ্ছে কি বৃত্তের ব্যাসার্ধ বা এ। এখানে বৃত্তের ব্যাসার্ধ এ হিসেবে কাজ করে, এবং বৃত্তটার কেন্দ্র হচ্ছে অবশ্যই মূলবিন্দু, কেননা এখানে x² + y² যেহেতু দেওয়া, তার মানে বৃত্তের কেন্দ্রটা হচ্ছে মূলবিন্দুতে বসে আছে। বাট আমরা যেটা করব সেটা হচ্ছে সরাসরি সূত্র অ্যাপ্লাই করব। আমরা তো জানি যে কোনো একটা বিন্দুতে যদি কোনো একটা স্পর্শক কোনো একটা বৃত্তকে স্পর্শ করে, তবে আমাদের ওই স্পর্শবিন্দু কেমন হবে? যদি আমাদের সমীকরণটা হয় ধরো এরকম, y = আমাদের mx + c, যদি এটা হয় আমাদের সমীকরণ, তাই না? এবং একই সাথে আমাদের বৃত্তের সমীকরণটা যদি হয় এরকম, যে x² + y² = a² যদি হয়, তাহলে আমাদের স্পর্শবিন্দুর যেই স্থানাঙ্ক সেটা কীরকম হবে? ধরো এ হচ্ছে আমাদের সেই মানে স্পর্শবিন্দু, সেটা হবে অনেকটা এরকম, যে প্রথম হবে হচ্ছে মাইনাস, তারপর হচ্ছে a × m, যেখানে m হচ্ছে স্পর্শকের বা স্পর্শক রেখার ঢাল, নিচে হবে হচ্ছে
1 প্লাস এম স্কোয়ার, যেটা আমরা অলরেডি পড়েছি। আর আমাদের কোটি কোনটা হবে? কোটি হবে হচ্ছে প্লাস মাইনাস, উপরে হবে শুধুমাত্র এ আর নিচে হবে সেম জিনিসটা, দ্যাট মিনস 1 প্লাস এম স্কোয়ার। এবং আই থিঙ্ক তোমরা এই জিনিসটা কিন্তু জানো। তাই যদি হয় তাহলে আমরা এই মানগুলো বসিয়ে দিতে পারি। তো দেখো আমাদের এখানে এই হিসেবে যেটা কাজ করে সেটা হচ্ছে কি অবশ্যই এই জিনিসটা, তাই না? এই মান হচ্ছে কি এখানে আমাদের মানে ব্যাসার্ধ হিসেবে কাজ করে। তাহলে আমরা মাইনাস প্লাস প্লাস মাইনাস দিতে পারি, নাও দিতে পারি। আমরা প্রথম মানটা নিয়ে কাজ করি, দ্যাট মিনস প্রথমটাকে আমি দিব মাইনাস, তারপর একটা দিব আমার প্লাস। তাহলে যেহেতু একটা মাইনাস হলে একটা প্লাস হবে, তাই আমি প্রথমটাকে মাইনাস দিলাম, তারপর একটা প্লাস হবে। তো এ ইন্টু এম, এই মানে হচ্ছে আমাদের এখানে বৃত্তের ব্যাসার্ধ, এম মানে হচ্ছে এখানে 1। তার মানে 1 কেন? কারণ তুমি দেখতে পাচ্ছ এখানে এক্সের সাথে যে শকটা আছে সেটা হচ্ছে 1। তার মানে এই রেখাটার যে ঢাল সেটা হবে কি 1, বা বলা যায় রেখাটা হচ্ছে এক্স অক্ষের সাপেক্ষে 45 ডিগ্রি কোণ করে রয়েছে। আর নিচে হবে হচ্ছে √1 প্লাস এম স্কোয়ার, এম মানে 1, তার মানে 1 প্লাস 1 স্কোয়ার মানে কি √2। তাহলে নিচে হবে আমাদের শুধুমাত্র √2। আর এখানে আমি যদি একটা মাইনাস দিই তাহলে এখানে একটা প্লাস দিতে হবে। উপরে আছে কি সেম এ, কেননা এখানে এই কিন্তু একাই আছে, আর নিচে হবে কি আগের মতোই √2 হবে। তার মানে এই যে আমরা একটা পয়েন্ট পেলাম, এই পয়েন্টে এখানে অ্যান্সার হিসেবে কাজ করবে। তো খুবই সহজ একটা ম্যাথ, আমরা জাস্ট একটা মাত্র মানে ফর্মুলা ইউজ করি এই ম্যাথটা করতে পারি। তারপরে একটা মাথা নষ্ট করার চ্যালেঞ্জ তোমাদের জন্য আছে, সেটা হচ্ছে এটা। তোমরা ভিডিওটা পজ করে ট্রাই করো কিভাবে এটা করতে হবে, তারপর আমরা একসাথে এটা সলভ করে ফেলবো। আই থিঙ্ক তোমরা সবাই এটা করতে পেরেছো। এখানে দেওয়া আছে একটা নির্দিষ্ট বৃত্তের একটা নির্দিষ্ট বিন্দুতে স্পর্শকটা অন্য একটা বৃত্তকে স্পর্শ করে, তাহলে স্পর্শ বিন্দুটা বের করতে হবে, মানে কোন বিন্দুতে সে স্পর্শ করেছে সেটা বের করতে হবে। তো তাই যদি হয়ে থাকে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে একটা ছবি দেখাই তোমাদেরকে। দেখো আমাদের এটা হচ্ছে কি প্রথম বৃত্ত, এবং প্রথম বৃত্তটার সমীকরণ দেওয়া এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 5। তো এই হচ্ছে আমাদের প্রথম বৃত্ত। তার মানে প্রথম বৃত্তের যে কেন্দ্রটা থাকবে এটা অবশ্যই মূল বিন্দু থাকবে, তার মানে 0,0 বিন্দুতে থাকবে, সমীকরণ দেখেই বোঝা যাচ্ছে। এবং এই বৃত্তটার যে স্পর্শ বিন্দু আছে, ধরো এই হচ্ছে আমাদের স্পর্শ বিন্দু আর সি হচ্ছে আমাদের এখানে সেন্টার বা কেন্দ্র। এখন এই স্পর্শকটা করেছে কি অন্য একটা বৃত্তকে স্পর্শ করেছে অন্য একটা বিন্দুতে। তো আমি দেখতে পাচ্ছি অন্য একটা বৃত্তকে এই বিন্দুতে আমাদের এই স্পর্শকটা স্পর্শ করেছে, এবং অন্য একটা বৃত্ত যেটা ওর সমীকরণ আবার দেওয়া, দ্যাট মিনস এটা হচ্ছে আমাদের সেই অন্য বৃত্তের সমীকরণ। তাই যদি হয় তাহলে আমাদের বের করতে হবে কি স্পর্শ বিন্দু কত, তার মানে এই বিন্দুটাকে আমাদের বের করতে হবে, আর কিছু না। আমরা বি বিন্দু নিয়ে কাজ করব না, দ্যাট মিনস এটা ধরে নেওয়া হচ্ছে বি বিন্দু, আমাদের এটা দেখার দরকার নেই। তো এই বিন্দুর আমি স্থানাঙ্ক ধরে নিলাম, কথার কথা x1, y1। তার মানে আমাদের প্রথম বৃত্তটাকে স্পর্শকটা এই বিন্দুতে স্পর্শ করেছে, আমাদের টার্গেট হচ্ছে x1, y1 বের করতে হবে। তো এখন দেখো যদি কোনো একটা বৃত্তকে কোনো একটা স্পর্শক বা রেখা নির্দিষ্ট একটা বিন্দুতে স্পর্শ করে তাহলে ওই স্পর্শকের সমীকরণ কেমন হয়। যেমন আমি তোমাদেরকে শিখিয়েছিলাম যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার, এটা যদি বৃত্ত হয় এবং এই বৃত্তের মধ্যে যদি x1, y1 পয়েন্টে কোনো একটা স্পর্শক স্পর্শ করে তাহলে ওই স্পর্শকের সমীকরণ কী হবে, মানে এক্স স্কোয়ারের বদলে বসাবো আমরা x1, তারপর ওয়াই স্কোয়ারের বদলে বসাবো আমরা y1, তারপর এখানে যা থাকবে তাই, দ্যাট মিনস আর স্কোয়ার, তাই না? এরকম আমি শিখিয়েছিলাম। তার মানে যেহেতু আমাদের এখানে আর এর বদলে আছে কি 5, তার মানে আমরা এখানে 5 লিখবো, আর এই জায়গাটা তো কী লিখবো 5 লিখবো। তাহলে আমরা এখন যেই সমীকরণটা পেলাম এটা আসলে কার সমীকরণ? অবশ্যই এটা হচ্ছে আমাদের স্পর্শকের সমীকরণ। বাট আমাদের বলেছে যে এই জায়গাটাতে আমাদের বৃত্তের এই বিন্দুতে স্পর্শকটি স্পর্শ করে। আচ্ছা, আমার মনে হয় একটু ভেজাল হয়েছে, রাইট? আমাদের এখানে দেখো বৃত্তের মানে প্রশ্নের মধ্যে বলেছে যে এই বৃত্তের এত বিন্দুতে স্পর্শকটি স্পর্শ করে, তার মানে আমাদের এই বিন্দুটা বের করতে হবে না, এই বিন্দু অলরেডি দেওয়া আছে, আমি একটু ভুল করেছি বুঝতে। এখানে হচ্ছে আমাদের এই বিন্দু, আমাদের বি বিন্দুটা আসলে বের করতে হবে। বি বিন্দুটাকে আমি ধরে নিলাম x1, y1। তো প্রশ্নে দেখো যে এই বৃত্তের এত বিন্দু, তার মানে এটা হচ্ছে এই বিন্দু। তো এই বিন্দুতে স্পর্শকটি আমাদের অন্য একটা বৃত্তকে স্পর্শ করে, ওই স্পর্শ বিন্দুটা বের করতে হবে, দ্যাট মিনস এই স্পর্শ বিন্দুটা হচ্ছে বি বিন্দুটাকে আমাদের বের করতে হবে। তো যাই হোক আমরা এই সূত্রটা একইভাবে অ্যাপ্লাই করব, যেহেতু এখানে x1, y1 কাজ করছে না, এখানে কাজ করছে হচ্ছে 1, -2 বিন্দু। তার মানে আমাদের এখানে x1 এর বদলে বসবে 1, y1 এর বদলে বসবে -2। তার মানে এখানে আমাদের থাকবে x আর এখানে থাকবে কি -2y ইজ ইকুয়াল টু 5 থাকবে। তার মানে এটা আমরা এখন কি পেয়ে গেলাম, আমরা এখন পেয়ে গেলাম স্পর্শকের সমীকরণ, এবং স্পর্শকের সমীকরণটাকে আরেকটু মডিফাই করলে আমরা এরকম পেয়ে যাব। তাহলে আলটিমেটলি আমি এখন স্পর্শকের সমীকরণ পেয়ে গেছি x - 2y - 5 ইজ ইকুয়াল টু 0। সূত্র ইউজ করে পেয়েছি, যেহেতু আমাদের স্পর্শ বিন্দু দেওয়া আছে, বৃত্তের সমীকরণ দেওয়া আছে, তাই আমরা এই সূত্রটা ইউজ করে স্পর্শকের সমীকরণ পেয়ে গেছি। তো এখন দেখো আমাদের এই স্পর্শকটা আমাদের দ্বিতীয় বৃত্তটাকে x1, y1 বিন্দুতে কী করেছে, স্পর্শ করেছে। তাহলে বৃত্তের সমীকরণ কী ছিল, x² + y²
তারপর হচ্ছে আমি এটাকে ঠিকঠাক মতো করে লিখি, দেখো প্লাস 2 ইন্টু জি ইন্টু এক্স, তাহলে জি এর মানটা হবে কি -4, তারপরে 2 ইন্টু এফ ইন্টু ওয়াই, এফ এর মানটা হবে কি অবশ্যই 3, প্লাস হচ্ছে সি, সি এর মানটা কত 20 ইজিক্যাল টু 0। তার মানে আমরা এখানে বৃত্তের সমীকরণটাকে সাধারণ ফর্মেটে লিখলাম, যেটা আমাদের দ্বিতীয় বৃত্তের সমীকরণ। এখন আমাদের বলেছে যে এই বৃত্তটাকে বি বিন্দুতে স্পর্শ করেছে স্পর্শকটা, আর বি বিন্দুর স্থানাঙ্ক কত x1, y1। আবার আমরা আরেকটা সূত্র জানি, যদি আমাদের বৃত্তের সাধারণ সমীকরণ হয় এটা, এবং এই সমীকরণে যে কোনো একটা বিন্দুতে যদি স্পর্শক স্পর্শ করে, তখন ওই স্পর্শকের সমীকরণ কি হবে খেয়াল করে দেখো। এই বৃত্তটার একটা নির্দিষ্ট বিন্দুতে স্পর্শকটা স্পর্শ করেছে, বিন্দুটা কি ছিল x1, y1। সুতরাং আমি এখানে স্পর্শক বা ট্যানজেন্ট যেটাই বলি না কেন, এটার সমীকরণ লিখতে পারি। যেহেতু আমরা এই সমীকরণটা বের করেছি, আমরা আরেকবার বের করি। এক্স স্কোয়ারের বদলে কী হবে এক্স ইন্টু x1 হবে, প্লাস ওয়াই স্কোয়ারের বদলে কী হবে y ইন্টু y1। তারপর আমরা জানতাম এখানে হতে হচ্ছে জি ইন্টু এক্স প্লাস x1, এখানে হতে হচ্ছে এফ ইন্টু ওয়াই প্লাস y1, আর এখানে হতো প্লাস সি, তাই না, ইজিক্যাল টু 0। এটা ছিল আমাদের বৃত্তের সাধারণ সমীকরণের যে কোনো একটা বিন্দুতে যদি স্পর্শক কাজ করে ওই স্পর্শকের সমীকরণ। তাহলে এই অনুসারে আমরা এখানে মানগুলো বসাই। এক্স ইন্টু x1 আমরা x1 চিনি না, ওয়াই ইন্টু y1 এটাকেও আমরা চিনি না, বাট আমরা জিকে চিনি। জি হচ্ছে কি -4, খেয়াল করে দেখো এটা হচ্ছে জি, আর এখানে 3 হচ্ছে কি আমাদের এফ। তাহলে জি হচ্ছে -4, এফ হচ্ছে আমাদের 3। আমরা সমীকরণ সাজিয়ে তারপর এভাবে লিখেছি। তাহলে জি হচ্ছে -4, তার মানে -4 ইন্টু এক্স প্লাস x1, তারপর হচ্ছে আমাদের এফ হচ্ছে 3, তার মানে 3 ইন্টু ওয়াই প্লাস y1 প্লাস হচ্ছে সি, সি এর মানটা হচ্ছে কি আমাদের 20 ইজিক্যাল টু 0। এই যদি হয় কাহিনী, তাহলে এটা কি আমাদের স্পর্শক হিসেবে কাজ করবে। এখন একটা মজার বিষয় দেখো, আমরা যে স্পর্শকটা বের করেছি সেটা কিন্তু সেম স্পর্শক, তাই না। তার মানে আমাদের এখানে স্পর্শকের সমীকরণটাকে আমি যদি 1 নং ধরি, আর এই স্পর্শকের সমীকরণটাকে যদি আমি 2 নং ধরি, তাহলে 1 নং এবং 2 নং কী করবে একই সমীকরণ হিসেবে কাজ করবে। তাহলে 1 নং সমীকরণটা আমি বের করেছি কীভাবে, সিম্পলি এই বিন্দুটাকে কাজে লাগিয়ে। যেহেতু বৃত্তের সমীকরণ দেওয়া আছে আমাদের কোশ্চেনে এটা, এবং বিন্দুর সমীকরণ দেওয়া আছে, তবে এই দুটো সমীকরণকে কাজে লাগিয়ে আমি স্পর্শকের সমীকরণ 1 নং সমীকরণ বের করেছি। আর দ্বিতীয় ক্ষেত্রে আমরা সেম স্পর্শটাকে পাচ্ছি বি বিন্দুতে, সেটা স্পর্শ করেছি দ্বিতীয় বৃত্তকে। আর কোনো একটা বৃত্তের সমীকরণ যদি হয় সাধারণ সমীকরণের মতো বা জেনারেল ইকুয়েশন, তবে ওই সমীকরণের জন্য ট্যানজেন্ট বা স্পর্শকের সমীকরণ হবে এটা যে কোনো একটা বিন্দুতে, সেই বিন্দুটা হচ্ছে x1, y1। তো ওই হিসাবে আমি এখানে দ্বিতীয় বৃত্তের জন্য স্পর্শকের সমীকরণ বের করেছি। আর দুটো স্পর্শক যেহেতু সেম, তার মানে 1 নং আর 2 নং ইকুয়েশন কী করবে একই জিনিস নির্দেশ করবে। এখন আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা 2 নং ইকুয়েশন যেটা, এটাকে আরেকটু মডিফাই করি। এটাকে আমি 2 নং না রেখে আরেকটু মডিফাই করব। কেন, যেহেতু ইকুয়েশন দুটো সেম, মানে 1 নংয়ের মতো দেখাতে হবে, তার মানে আমরা 2 নম্বর ইকুয়েশন যেটা ছিল এটাকে এমনভাবে সাজাবো যেন সেখানে এক্স আলাদা থাকে, ওয়াই আলাদা থাকে, এবং একটা কনস্ট্যান্ট যেন আলাদা থাকে। তাহলে চলো আমরা ইকুয়েশনটাকে ভেঙে ফেলি, তারপর সাজাই। আমরা এখান থেকে x1 নিতে পারি, প্লাস হচ্ছে y1 নিতে পারি, মাইনাস হচ্ছে 4 ইন্টু এক্স মাইনাস 4 ইন্টু x1, ভেঙে দিলাম সব, প্লাস হচ্ছে 3 ইন্টু ওয়াই প্লাস 3 ইন্টু y1 প্লাস হচ্ছে 20 ইজিক্যাল টু 0। এটা আমরা এখানে করলাম। তো তাই যদি করি, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এক্স ওয়াই এগুলোকে আলাদা করে ফেলি। তো আমি যদি এখান থেকে এক্স কমন নিই, আমি এখানে পাবো x1, তারপর এখানে পাবো হচ্ছে আমাদের -4 পাবো যদি আমি এক্স কমন নিই, প্লাস আমি যদি ওয়াই কমন নিই তাহলে আমি পাবো হচ্ছে y1 প্লাস 3, এই জিনিসটা পাবো। তারপরে আমি যদি এখানে বাকি অংশগুলো লিখি, দ্যাট মিনস -4x1 প্লাস হচ্ছে 3y1, তারপর হচ্ছে প্লাস 20, তাহলে এই টোটাল অংশটা কি থাকবে আলাদাভাবে থাকবে কনস্ট্যান্ট হিসেবে। তাহলে আমি বুঝতে পারলাম যে আমাদের এখানে এক্সের যে সহগটা সেটা হচ্ছে এটা, ওয়াইয়ের সহগটা হচ্ছে এটা, আর কনস্ট্যান্ট হচ্ছে এই টোটালটা। তাহলে এখন আমরা এটাকে 2 নং ইকুয়েশন ধরতে পারি। এবার 1 আর 2 নং ইকুয়েশন আমরা তুলনা করব, যেহেতু দুটো ইকুয়েশন সেম, একই ট্যানজেন্টের, তার মানে এদেরকে যদি তুলনা করি তাহলে এক্সের সহগ ডিভাইড বাই আমরা নিচে লিখতে পারি এই সহগটাকে, তাই না। তো আমরা সহগগুলোকে ভাগ করে লিখতে পারি। দ্যাট মিনস উপরে আমি যদি লিখি এক্সের সহগ দ্বিতীয় সমীকরণের, নিচে এটাকে ভাগ দিয়ে লিখতে পারবো প্রথম সমীকরণের এক্সের সহগ হিসেবে। প্রথম সমীকরণের এক্সের সহগ ছিল কত 1, এটা ইজ ইকুয়াল টু যা হবে আমাদের দ্বিতীয় সমীকরণে ওয়াইয়ের সহগ, দ্যাট মিনস y1 প্লাস 3 ছিল, এবং প্রথম সমীকরণে ওয়াইয়ের সহগ ছিল কি -2, এটা কি তাই হবে। এবং প্রথম সমীকরণে যে কনস্ট্যান্টটা ছিল, না দ্বিতীয় সমীকরণে যে কনস্ট্যান্টটা ছিল সেটা ছিল হচ্ছে -4x1 প্লাস হচ্ছে 3y1 প্লাস হচ্ছে 20। এটাকে আমি যদি ভাগ দিই প্রথম সমীকরণের কনস্ট্যান্ট বা ধ্রুবক ধারা, তাহলে মানটা কী হবে তাই হবে, মানে সমান হবে সবগুলো। তো প্রথম সমীকরণের কনস্ট্যান্টের মান ছিল হচ্ছে কি -5। তার মানে যখন দুইটা সমীকরণ একই সমীকরণ হিসেবে কাজ করে, তখন তাদের এক্স ওয়াই এবং কনস্ট্যান্ট এদের সহগগুলো কি হয়, সহগগুলোর ভাগফল বা অনুপাত সেম হয়। তো এভাবে আমরা 1 আর 2 থেকে এই দুটো অনুপাতগুলো পাচ্ছি। এখন তুমি যদি প্রথম আর দ্বিতীয় অংশ সলভ করো, দ্যাট মিনস এই প্রথম অংশ এবং
তৃতীয় অংশ, এটাকে যদি সলভ করো একটা সমীকরণ পাবে, আবার দ্বিতীয় অংশ এবং তৃতীয় অংশ যদি সলভ করো তুমি আরেকটা সমীকরণ পাবে। তো আমি একটু দেখিয়ে দিচ্ছি, তুমি এখানে প্রথম আর দ্বিতীয়টা যদি সলভ করো, মানে না, প্রথম আর তৃতীয়টা, দ্যাট মিনস আমরা একের সাথে 3 সলভ করব এবং 2-এর সাথে 3 সলভ করব। তো আমি অলরেডি এটা সলভ করে ফেলেছি, যেহেতু আমাদের সময় অনেকটুকু যাবে এটা ম্যাথ করতে। তো তুমি যদি প্রথম আর তৃতীয়টা সলভ করো, তুমি এখানে এরকম একটা সমীকরণ পাবে, -2x1 + 8 ইজ ইকুয়াল টু, তুমি এখানে পাবে y1 + 3, এটা পাবে। আবার তুমি যদি দ্বিতীয়টা এবং তৃতীয়টা যদি সলভ করো, তাহলে তুমি এখানে পাবে 2x1 + y1 - 5 ইজ ইকুয়াল টু 0। না না না, এটা পাবে না, আমি একটু ঠিক মতো করি, আমার মনে হয় এখানে কোনো গন্ডগোল হয়েছে। তো আমরা একটা কাজ করি, আমি এটা তোমাদেরকে করেই দিচ্ছি। দ্যাট মিনস x1 - 4 / 1, তার মানে 1 / করলে যা হয় তাই, তাই না? এটা যা আছে তাই থাকবে। তো 1টা আমি আর লিখলাম না। তো আমি 1-এর সাথে যদি 3টাকে আগে সলভ করি, দেখো এটা হচ্ছে 1 নং, এটা হচ্ছে 3 নং, এদেরকে যদি সলভ করি তাহলে -5টা এর সাথে গুণ হয়ে যাবে। তার মানে -5-এর সাথে আমি গুণ করতে পারি x1 - 4কে, আর ওই পাশে আমাদের থাকবে কি -4x1 + 3y1 প্লাস হচ্ছে 20, এই জিনিসটা থাকবে। তাহলে এইটা যদি থাকে, আমরা এখান থেকে কি পাবো? অবশ্যই এখান থেকে একটা সমীকরণ পাবো। কীরকম সমীকরণ? -5x1 প্লাস হচ্ছে 20, আর ওখান থেকে আসবে কি +4x1, তার মানে এখানে শুধু থাকবে -x1। তারপর ওই পাশ থেকে যদি এটাকে টেনে আনি, -3y1 থাকবে, আর এখানে থাকবে কত? 4×5 মানে +20 কাটা যাবে, তার মানে এটা ইজ ইকুয়াল টু 0 হবে। তাহলে এখানে একটা সমীকরণ আমরা পাবো। আবার আমি যদি দ্বিতীয়টা এবং তৃতীয়টাকে টেনে আনি, দ্যাট মিনস এই 2 নম্বরটা আর 3 নম্বরটাকে যদি টেনে আনি, তাহলে আমরা কি পাবো? আমি একটু এই পাশে করি, আমরা এখানে পাবো হচ্ছে -5 × y1 -3×5 হচ্ছে কত? 15 পাবো, ইজ ইকুয়াল টু এই পাশে পাবো হচ্ছে -2 টোটালটা, তার মানে -2 × -4x1 হবে হচ্ছে আমাদের 8x1, তারপর -2 + 3y1, তার মানে হবে -6y1, তারপর হচ্ছে -2 × 20, তার মানে হবে -40। তো এটাকে যদি আমি এখানে মডিফাই করি, আমি এখানে কত পাবো? আমি এখানে এক পাশে পাবো হচ্ছে 8x1, এটা যা আছে তাই থাকবে। তো আমি একটু ঠিক করে লিখি, ধরো আমি এখানে পাবো হচ্ছে 8x1, তারপর হচ্ছে -6y1 + 5y1, তার মানে হচ্ছে -y1 পাবো, -40 + 15, তার মানে -25 পাবো, অথবা =25ও লিখতে পারো। আমি এখানে -25 লিখলাম, ইজ ইকুয়াল টু 0। তার মানে আমরা কি পাচ্ছি? এখানে 2টা সমীকরণ পাচ্ছি। এখন আমি যদি এই 2টা সমীকরণ সলভ করি, তাহলে আমরা অবশ্যই x1 এবং y1 এর মানটা পাবো, এবং এই কাজটা হচ্ছে তোমাদের করতে হবে। তো তোমরা যদি এই দুটো সমীকরণ সলভ করো, আমি একটু দেখিয়ে দিচ্ছি। একটা হচ্ছে এই সমীকরণ, যেটাকে আমি 3 নং সমীকরণ লিখতে পারি, আর আরেকটা হচ্ছে আমাদের এই সমীকরণটা, যেটাকে আমরা 4 নং সমীকরণ লিখতে পারি। এই দুটো যদি সলভ করো, তাহলে তুমি অবশ্যই এখানে x1, y1 এর মানটা পাবা। তো যেহেতু এটা সলভ করা তোমাদের দায়িত্ব, তোমরা ক্যালকুলেটরও করতে পারো, অথবা অপনয়ন, প্রতিস্থাপন, বজ্রগুণন, ক্রেমার্স ল যা আছে, যে কোনো একটা জিনিস নিয়ে করতে পারো, যেটা তোমাদের সুবিধা হয়। তাহলে x1 এবং y1 এর মানটা পাবো, যেটা হবে কি আমাদের এখানে অ্যান্সার। তাহলে দেখো বিষয়টা কীরকম, যে আমাদের এখানে প্রথমে 2টা সমীকরণ দেওয়া ছিল, একটা হচ্ছে প্রথম বৃত্ত, একটা হচ্ছে দ্বিতীয় বৃত্ত, এবং একটা স্পর্শবিন্দু দেওয়া ছিল। আমরা করেছি কি, এই বৃত্তটার সমীকরণ এবং এই স্পর্শবিন্দুটা নিয়ে আমরা সরাসরি স্পর্শকের সমীকরণ বের করেছি সূত্র অনুসারে। স্পর্শকের সমীকরণ বের করার সূত্র কি? x × x1 + y × y1 = r², তাই না? তো এই সমীকরণটা ইউজ করে আমরা স্পর্শকের সমীকরণ বের করেছি, যেহেতু আমাদের সমীকরণটা দেওয়া ছিল হচ্ছে কেন্দ্র ব্যাসার্ধ ফরম্যাটে এই সমীকরণটা। তারপর আমরা করেছি কি, আমরা এই যে বৃত্তটা দেখতে পাচ্ছি, আমি ধরে নিয়েছিলাম সেম স্পর্শকটা এই বৃত্তটাতে বি বিন্দুতে বা x1 y1 বিন্দুতে ছেদ করে, মানে ছেদ মানে স্পর্শ করে। তখন আমরা ওই সমীকরণের সাথে মিল রেখে নতুন একটা স্পর্শকের সমীকরণ লিখেছি। কেননা তোমরা জানো যে কোনো একটা বৃত্তের সমীকরণ যদি হয় সাধারণ সমীকরণ, তাহলে ওর ট্যানজেন্ট বা স্পর্শকের সমীকরণ হবে এটা, দ্যাট মিনস x(x1 + y(y1 + g × x + x1), তারপর হচ্ছে প্লাস f × y + y1 + c = 0। তারপর আমি করেছি কি, এই সমীকরণটাকে সাজিয়েছি আমাদের এই বৃত্তের সমীকরণ থেকে g এবং f নিয়ে। ফাইনালি আমরা দ্বিতীয় একটা সমীকরণ পেয়েছি। তার মানে এটাও একটা ট্যানজেন্টের সমীকরণ, আবার 1 নংটাকেই একটা ট্যানজেন্টের সমীকরণ বা স্পর্শকের সমীকরণ। আর দুটোই যেহেতু সেম স্পর্শকে নির্দেশ করে, তার মানে এই দুটো সমীকরণের যেই মানে কি বলবো, এক্স এর সহগগুলো আছে, ওয়াই এর সহগগুলো আছে, এবং কনস্ট্যান্ট বা ধ্রুবকগুলো আছে, তাদেরকে ভাগ করে আমি এরকম একটা অনুপাত তৈরি করেছি। এবং সেক্ষেত্রে আমরা এই অনুপাত থেকে প্রথমে প্রথম অংশ এবং তৃতীয় অংশ নিয়েছি। এই দুটো অংশ নিয়ে আমরা 3 নম্বর সমীকরণ পেয়েছি, এবং তারপরে দ্বিতীয় অংশ আর তৃতীয় অংশ নিয়েছি, তারপর নিয়ে এগুলোকে আমরা 4 নং সমীকরণ পেয়েছি। আলটিমেটলি 3 এবং 4 যদি সলভ করি, আমরা x1 y1 এর মান পাবো, যেটাই হচ্ছে আমাদের বি বিন্দুর স্থানাঙ্ক।
এবং আমাদের কোশ্চেনে কিন্তু এই বি বিন্দুর স্থানাঙ্কটাই বের করতে বলেছে। তো প্রথম দিকে একটু ভুল হয়েছে বোঝাবুঝিতে, আমরা মনে করেছিলাম এই বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে, আসলে তা না, এই বিন্দুর স্থানাঙ্কটা অলরেডি আমাদের দেওয়া ছিল। তো এটাই হচ্ছে আমাদের ম্যাথটা সলভ করার প্রসেস। তারপর ফাইনালি তোমাদেরকে একটা ছোট্ট প্রবলেম দিচ্ছি, সেটা হচ্ছে এটা, তোমরা ভিডিওটা পজ করে ট্রাই করো এটার আনসারটা কী হতে পারে, তারপর আমরা একসাথে এটা সলভ করে ফেলবো। আই থিঙ্ক তোমরা সবাই এটা সলভ করতে পেরেছো। দেখো এখানে দেওয়া আছে একটা নির্দিষ্ট রেখা যদি -1,1 কেন্দ্র বিশিষ্ট কোনো একটা বৃত্তকে স্পর্শ করে তাহলে স্পর্শবিন্দুটা কী হবে। তাহলে এই হচ্ছে আমাদের সেই বৃত্ত এবং এই হচ্ছে আমাদের সেই রেখা, এবং এই রেখাটার সমীকরণ দেওয়া আছে x + 2y + হচ্ছে 12 = 0। এবং এই রেখাটা যখন স্পর্শ করেছে আমাদের একটা বৃত্তকে, তো এটা হচ্ছে আমাদের ধরো স্পর্শবিন্দু এ। তাহলে এই হচ্ছে আমাদের স্পর্শবিন্দু এবং বৃত্তের কেন্দ্র হচ্ছে ধরো ও। এখন এই বৃত্তের কেন্দ্র থেকে আমি যদি স্পর্শবিন্দু পর্যন্ত একটা রেখা টানি, অবশ্যই সেটা কী হবে, লম্ব রেখা হবে, এবং একই সাথে সেটা কিন্তু বৃত্তের ব্যাসার্ধ হিসেবে কাজ করবে, এটা আমরা অলরেডি জানি। তাহলে আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে যে বিন্দুতে স্পর্শ করেছে সেই বিন্দুর একটা স্থানাঙ্ক ধরে নিলাম x1, y1। আমাদের টার্গেট হচ্ছে x1, y1, এটাকে বের করতে হবে। তাহলে দেখো আমরা এখানে একটা কাজ করতে পারি, আমাদের এখানে বলেছি বৃত্তের কেন্দ্র দেওয়া, দ্যাট মিনস -1, 1, এই কেন্দ্রটা আমাদের এখানে দেওয়া। তো এখন আমাদের এখানে স্পর্শক যেটা, আমি কথার কথা স্পর্শকটাকে ধরলাম হচ্ছে PQ স্পর্শক, এবং ও এ যে রেখাটা সেটা কিন্তু স্পর্শকের উপর লম্বভাবে আছে। তাহলে ও থেকে শুরু করে এই রেখাটা অবশ্যই PQ স্পর্শকের উপর লম্বভাবে আছে। তার মানে আমি বলতে পারি ও এ রেখা বা এও রেখা যেটি বলি না কেন, এই রেখাটার ঢাল গুণন স্পর্শক যে রেখাটা আছে ওর ঢাল, এদের গুণফল কী হবে, -1 হবে। যেহেতু লম্ব রেখা দুটোর ঢাল কী হয়, ঢালের গুণফল -1 হয়। তো আমরা এখান থেকে একটা সূত্র বের করতে পারি বা সমীকরণ বের করতে পারি। তো দেখো কি সমীকরণ বের করতে পারি আমরা, ও এ যেটা সেটা হচ্ছে কি বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এই ও এ রেখার ঢাল কী হবে, অবশ্যই আমাদের কোটি এর বিয়োগফল ভাগ হচ্ছে ভুজের বিয়োগফল, যেহেতু এই বিন্দু ও বিন্দু দুটোই আমরা এখন জানি। তাহলে কোটি কোনটা, কোটি হচ্ছে আমাদের তোমার y1 এবং 1। তার মানে আমি y1 - 1 যদি দিই, সেটা হচ্ছে এই ও রেখার কোটির বিয়োগফল। আর আমি যদি ভুজের বিয়োগফল করি তাহলে x1 - -1, তার মানে x1 + 1 হবে। তো এই হচ্ছে আমাদের ও এ রেখার ঢাল হিসেবে কাজ করবে। ইন্টু PQ যে রেখার ঢাল আছে সেটা কি হবে, PQ রেখার ঢাল আমরা কিন্তু অলরেডি বের করতে পারি সমীকরণ থেকে। খেয়াল করে দেখো, আমরা যদি এই সমীকরণটাকে একটু নিয়ে আসি, ধরো এটাকে আমি এখানে মুছে দিলাম। তা আমরা সমীকরণটাকে যদি একটু মডিফাই করি, স্পর্শকের সমীকরণ সেটা কীরকম হবে, 2y = -x - 12, তাই না, এরকম হবে। তো আমরা এখান থেকে শুধুমাত্র y যদি রাখি, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি -1/2 আসবে, x মাইনাস হচ্ছে 12/2, দ্যাট মিনস -6 আসবে। তো এটা হচ্ছে y = mx + c ফর্মেটে আনলাম, যেখানে আমি দেখতে পাচ্ছি স্পর্শকের যে ঢালটা আছে সেটা হচ্ছে -1/2। তার মানে এই জায়গাটাতে বসবে কি আমাদের -1/2, এবং এই টোটালটার মান কী হবে, = -1 হবে। আমরা এখানে জাস্ট একটা সম্পর্ক তৈরি করব x এবং x1 এবং y1 এর মধ্যে, আর কিছুই না। তো তাই যদি হয় মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, ওই পাশে 2 হয়ে যাবে, তার মানে y1 - 1, আমি একটু সরাসরি লিখি, y1 - 1 যেটা হবে সেটা হচ্ছে আমাদের 2 × x1 প্লাস হচ্ছে 2 হবে। তাহলে এখান থেকে আমরা একটা সম্পর্ক পেলাম, সেটা হচ্ছে 2x1 মাইনাস হচ্ছে y1, তারপর হচ্ছে +3 = 0। তো আমরা এই সম্পর্কটাকে 1 নং সমীকরণ দিয়ে রাখতে পারি। তারপর আমরা আরেকটা সম্পর্ক দেখব, সেটা হচ্ছে যেহেতু আমাদের এখানে এই বিন্দুটা PQ স্পর্শকের উপর বসে আছে, তার মানে এই বিন্দু বা x1, y1 দ্বারা আমাদের PQ বিন্দুটা কি হবে, সিদ্ধ হবে বা স্যাটিসফাই হবে। তার মানে PQ বিন্দু, মানে বিন্দু না আসলে PQ স্পর্শক। তাহলে PQ স্পর্শকের যে সমীকরণটা, সেই সমীকরণে আমরা x এর জায়গায় x1 বসাতে পারি, y এর জায়গায় y1 বসাতে পারি। তাই যদি হয় তাহলে আমরা লিখতে পারি PQ স্পর্শকের সমীকরণে x এর জায়গায় x1 বসালাম, +2 × y এর জায়গায় বসালাম y1, প্লাস হচ্ছে 12 = 0, তাই না। তো এই জিনিসটা আমরা এখানে লিখতে পারি। তাহলে এটা হচ্ছে আমাদের 2 নং সমীকরণ হিসেবে কাজ করবে। এখন আমাদের টার্গেট কি, আমরা যেহেতু দুইটা সমীকরণ পেয়েছি, দুটো সমীকরণের মধ্যে x1 y1 হচ্ছে কি অজানা, তার মানে আমরা এই দুটোকে এখন সলভ করতে পারি। তো আমরা কীভাবে সলভ করতে পারি, এটা হচ্ছে আমাদের ইচ্ছে, আমরা যেভাবে খুশি সলভ করি না কেন, আমরা এখানে x1 y1 এর মানটা পেয়ে যাব। তো এক কাজ করি, আমি এখানে 1 নং সমীকরণ আর 2 নং সমীকরণ নিচে নিচে লিখি। 1 নং সমীকরণ ছিল 2x1 মাইনাস হচ্ছে y1 প্লাস ছিল হচ্ছে 3 = 0। 2 নং সমীকরণ ছিল হচ্ছে x1 প্লাস হচ্ছে 2y1 প্লাস 12 = 0। তো আমরা একটা কাজ করি, আমরা এখানে 2 নং সমীকরণটাকে না 1 নং সমীকরণটাকে আমি 2 দিয়ে গুণ করি, তাহলে হয়ে যাবে। দেখো 1 নং সমীকরণটাকে 2 দিয়ে যদি গুণ করে যোগ করে দিই, তাহলে আমি পাচ্ছি 2 × 2x1, তার মানে 4x1 এর সাথে x1 যোগ করলে 5x1 হবে। 2 × y1, তার মানে -2y1 প্লাস 2y1 কাটাকাটি যাবে, তার মানে এখানে কিছু থাকবে না। তাহলে 3 × 2 = 6, 3 × 6 = 18, তো এখানে থাকবে হচ্ছে 18
ইজ ইকুয়াল টু 0। মানে 3 কেন বললাম, কারণ 6-এর সাথে 12 যোগ করলে হচ্ছে 18, তো 318 এর জন্য বলেছি। তাহলে এখানে x1 এর যে মানটা পাবো সেটা হবে কি -18/5। তো এই হচ্ছে আমাদের x1 এর মান। আমি একটু ঠিকমতো লিখি, -18/5, এটাই হচ্ছে আমাদের এখানে x1 এর মান। এখন x1 এর মান যেহেতু পেয়েছি, এটার মানটা যে কোনো একটা সমীকরণ, ধরো 1 নং সমীকরণে বসিয়ে দিই, তাহলে 2 × -18/5 বসিয়ে দিলাম 1 নং সমীকরণে, আর +3 এখানে বসালাম, আর অপর প্রান্তে আমি সরাসরি y1কে নিয়ে গেলাম। তো এটা যদি আমি হিসাব করি কত পাবো, কত হয় এটা আমাদের হয় হচ্ছে নিচে তো 5 থাকবেই, আর এখানে হচ্ছে -18, 18 দুগুণ হচ্ছে 36, আর এখানে হচ্ছে 3 × 5 = 15, তো আই থিঙ্ক এটা হচ্ছে -21 থাকবে, -21/5 থাকবে। তো এই হচ্ছে আমাদের y1 এর মান। তাহলে আলটিমেটলি আমরা এখানে x1 ও y1 দুইটার মানই পেয়ে গেলাম। দ্যাট মিনস এই দুটোর মানে হচ্ছে ক্যান্সার। তাহলে আমাদের স্পর্শবিন্দু বা এ, যেটাকে আমি বলেছি, তার মান কি হবে -18/5, -21/5 হবে। তাহলে এটাই হচ্ছে আমাদের স্পর্শবিন্দু বা এই বিন্দু, এবং এটাই হচ্ছে আমাদের এই ম্যাথের জন্য অ্যান্সার। তো আই থিঙ্ক তোমরা সবগুলো ম্যাথ ঠিকঠাক মতো বুঝতে পেরেছো, এই ম্যাথটাও ঠিকঠাক মতো বুঝতে পেরেছো, যতগুলো থিওরি পড়িয়েছি সবগুলো তোমরা বুঝতে পেরেছো। তাই তোমাদের সবাইকে জানাচ্ছি কংগ্রাচুলেশন। এবার ওয়েডিমির পক্ষ থেকে তোমাদের জন্য থাকছে দারুণ কিছু সারপ্রাইজ, যার প্রথমটা হচ্ছে ডিজিটাল লাইব্রেরি। আমাদের এই লাইব্রেরির লিঙ্ক তুমি পেয়ে যাবে এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে, যেখানে আমাদের প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক এবং নোটগুলো পেয়ে যাচ্ছ কেবলমাত্র এক ক্লিকে। তুমি তোমার পছন্দের মতো যে কোনো সাবজেক্টের ক্লাস করতে পারবে এই লাইব্রেরি থেকে, যে কোনো ক্লাসের নোট তুমি ডাউনলোড করতে পারবে দেশের অন্যতম এই বড় ডিজিটাল লাইব্রেরি থেকে। এরপর তোমাদের জন্য থাকছে আমাদের বেস্ট রিসোর্স থেকে তৈরি করা ক্লাসগুলো, যেখানে আমরা বিশ্বের টপ লেভেলের বইগুলো ফলো করে তোমাদের জন্য ক্লাসগুলো বানিয়ে থাকি। সেই সাথে আমাদের অনেকগুলো অফিসিয়াল বই আছে, যার মধ্যে হাজারো প্রবলেমগুলো নিয়ে আমরা তোমাদের জন্য ক্রাশ চ্যালেঞ্জগুলো বানাই, যেগুলো আমরা ধরে ধরে তোমাদেরকে সলভ করাই। তারপরে তোমাদের জন্য থাকছে হচ্ছে আমাদের পেইড কোর্সের সুযোগ, যেখানে তোমরা ফ্রি ক্লাসগুলোতে এত পরিমাণ সুযোগ পাচ্ছ, এবং সেখানে পেইড কোর্সগুলো তোমাদের জন্য, তোমাদের প্রিপারেশনের জন্য অনেক বেশি পরিমাণ ইম্পর্টেন্ট, যেগুলো তোমাদের প্রিপারেশনগুলোকে এক্সট্রা একটা লেভেলে নিয়ে যাবে। আমাদের পেইড কোর্সগুলো সম্পর্কে ডিটেলস জানার জন্য তোমরা আমাদের এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে যেতে পারো। সেখানে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবে, এবং সেখানে গিয়ে তোমরা জানতে পারবে আমরা বছরের কোন সময়টাতে কোন ধরনের কোর্সগুলো রানিং করাচ্ছি, এবং কোন ধরনের কোর্সগুলো আমরা পরবর্তীতে লঞ্চ করব। এরপরে তোমাদের জন্য থাকছে আমাদের স্টুডেন্ট কমিউনিটি। তোমরা সেখানে জয়েন করতে পারো। আমাদের অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক হচ্ছে facebook.com/oedemy, এবং তোমরা চাইলে আমাদের ফেসবুক গ্রুপেও জয়েন করতে পারো। গ্রুপের লিঙ্ক হচ্ছে facebook.com/groups/oedemy। তারপর তোমাদের জন্য থাকছে আমাদের ক্লাস এবং কোর্স নিয়ে সমস্ত আপডেট খবর জানার প্রসেস। তার জন্য তোমাকে জয়েন করতে হবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে, এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক হচ্ছে t.me/oedemy। এখানে জয়েন করলে তোমরা আমাদের প্রতিদিনের ক্লাসের খবরগুলো পেয়ে যাবে। কোন দিন কোন কোর্সটা আমরা লঞ্চ করছি, কোন কোর্সটা বর্তমানে রানিং আছে, কোন কোর্সটাতে তুমি ভর্তি হতে পারবে, সমস্ত ধরনের খবর তোমরা জেনে যাবে আমাদের এই টেলিগ্রাম চ্যানেল থেকে। তাহলে এখনই জয়েন করে ফেলো t.me/oedemy এখানে গিয়ে। ফাইনালি আমি তোমাদেরকে আমার পরিচয়টা দিয়ে নিই। আমি হচ্ছি ইমতিয়াজ, এবং আমি একই সাথে ওয়েডেমি, ক্রাশ ইঞ্জিনিয়ারিং এবং ক্রাশ কোডিংয়ের ফাউন্ডার হিসেবে কাজ করছি, যেখানে ওয়েডেমিতে আমি তোমাদেরকে এখন পড়াচ্ছি। ক্রাশ ইঞ্জিনিয়ারিংয়ে আমি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি, এবং ক্রাশ কোডিংয়ে আমি বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি। এবং আমি মোটামুটি 10 বছর ধরে টিচিং এক্সপিরিয়েন্সের সাথে যুক্ত, এবং এই 10 বছর আমি মোটামুটি অনলাইন এবং অফলাইনে 5 লাখেরও বেশি স্টুডেন্টদেরকে পড়িয়েছি। আর আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে বিএসসি কমপ্লিট করেছি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং নিয়ে, এবং এমএসসি কমপ্লিট করেছি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে।